কমিশনের চেয়ারম্যান হিসাবে আপনি এটাকে কিভাবে দেখেন? এটা কি একটা বিডিআর বিদ্রোহ নাকি এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড? এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে আমি দেখি, বিদ্রোহের আড়ালে। রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ, বহিঃশক্তি হিসাবে প্রতিবেশী দেশ ভারত এবং সেনাবাহিনীর অভ্যন্তরে কিছু বিপদগামী সেনা অফিসার। এর বাইরে কি কেউ পরিকল্পনা করেছে বা এর বাইরে কি কেউ মেজর পার্টি হিসাবে এর সাথে সম্পৃক্ত ছিল? আপনি দেখেন ২ দিনে যখন ৫৭ জন অফিসার নিহত হয়, তখন জি। সে দেশের স্বাধীনতা তো আর থাকে না, সার্বভৌমত্ব থাকে না। তো হুম। সেটা ভারত করেছে। রৌমারীর ঘটনাটা তাদের একটা ট্রিগারিং পয়েন্ট ছিল, তাই তো? যে এটা তাদের একটা প্রতিশোধ নিতেই হবে। আপনার কি মনে হয় যে ঢাকাস্থ যে ভারতীয় দূতাবাস তারাও কোনোভাবে সম্পৃক্ত ছিল বা তারা জানতো? জেনারেল মই ওই সময় চিফ অফ আর্মি স্টাফ ছিলেন। তিনি তার স্টেটমেন্টে বলেছেন, যেটা আমাদের কাছে আছে, রেকর্ড করা আছে, লিখিত আছে, যে জি। আমি যদি বিডিআর হত্যা বা এই বিদ্রোহে হস্তক্ষেপ করতাম, তাহলে ভারতীয় হুম। বাহিনী বাংলাদেশের ভিতরে ঢুকতো এবং তারা ফিরে যেত। ভারত সরাসরি হস্তক্ষেপ করবে। এটা কি জেনারেল মইনের একটা জাস্ট আশঙ্কা নাকি এটাকে তাকে মেসেজ দেয়া হয়েছে? ১২টার দিকে তা আর্মি হেডকোয়ার্টার থেকে চলে গিয়ে যমুনাতে গিয়ে প্রধানমন্ত্রীর ওখানে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি বসেছিলেন। ওই মিটিংটা প্রণব মুখার্জির সাথে ওই মিটিংটাতেই কি এই বিডিআর এর হত্যাযজ্ঞটাও ফাইনালাইজড হয় বা এই ধরনের কোনো আলোচনা হয়েছে বলে কি আপনার ব্যক্তিগতভাবে মনে হয়? অনেকে বলেন যে সৈনিকরা এই জড়িত নয়। অনেক সৈনিক জড়িত বিডিআর এর এই হুম। ষড়যন্ত্রের সঙ্গে। দল হিসাবে আওয়ামী লীগের বেনিফিট কি? পার্সন হিসাবে শেখ হাসিনার বেনিফিটটা কি এই ধরনের একটা ঘটনা ঘটানোয়? ১৫ দিনের মধ্যে উনি বাংলাদেশে আসলেন, তারপরে জেনারেল জিয়াউর রহমান নিহত হলেন। এখনো হুম, মানুষ সন্দেহ করে যে তিনি আসার হুম, পরেই কিন্তু এই হত্যাকাণ্ডটা হয়েছে। ঠিক হুম, একই রকম জিনিস তিনি ক্ষমতায় আসলেন, হুম, হুম, হুম। এবং তারপরেই কিন্তু বিডিআর হত্যাকাণ্ডটা হলো। এই হত্যাকাণ্ডের পরিকল্পনাটার সাথেও জড়িত ছিলেন বলে যেমন আপনারা পেয়ে ফজলে নূর তাপস, ফজলুল করিম সেলিম, তারপরে মির্জা আজম, হুম, হুম, নানক। হুম, হুম, তো হুম। এই এগুলো তো জড়িতই। এই শেখ মুজিবুর রহমান এবং প্রেসিডেন্ট জিয়া ২ জনের নিহত হওয়ার পিছনেই কি কোনোভাবে ভারত জড়িত? যে অ্যাক্টিভ ডিউটি যে অফিসাররা তাদের ব্রাদার অফিসারদেরকে হত্যার সাথে জড়িত ছিল, আগে থেকে জানতো বা কোনো না কোনোভাবে জড়িত ছিল। তাদের বেনিফিটটা কি? কিছু নাম আমার বলবেন মনে হয় যাদেরকে আপনি আপনারা আপনার সোর্স থেকে এগুলো কালেক্ট করেন, কেন আমি সবার কথা বলতে চাই না। যারা ফেমাস তাদের কথাই আমি বললাম ২-৪ জনের আরকি। এবং আমাদের ধারণা, এই লিস্ট তৈরি করা হয়েছে কাকে, কাকে হত্যা করা হবে। তাপস কোথায় নিয়ে গেছে? মেজর তানভীর কি এখনো জীবিত আছেন? তার ভাগ্যে কি ঘটেছে? আপনারা কি পেয়েছেন? একটা সৈনিককে আমি পাই নাই যে সত্য কথা বলেছে। আমরা যাদেরকে দোষী পেয়েছি তাদেরকে আমরা বলছি প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য। রিপোর্টটা এখনো পাবলিক না কেন? আন্ডার মাই সিগনেচার, আমার জি। স্বাক্ষরে আমি চিঠি দিয়েছি সরকারকে, এইটা পাবলিক করে দেওয়ার জন্য অতি সত্য। ভারতকে অ্যাকাউন্টেবল করার মতো কোনো মিনস কি আছে? ফিউচারে এই ধরনের ঘটনা যে ঘটবে না আবার বা বড় স্কেলে ঘটবে না, তার নিশ্চয়তাটা কি? যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সহ বিশ্বের যে যেখানে বসে আজকে ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস শো উইথ শোয়েব আহমেদ দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস শো এর স্পেশাল এপিসোডে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ রাইফেলস এর যে বিদ্রোহ, যাদেরকে আমরা আজকে বিডিআর হত্যাযজ্ঞ বলছি, সেটি নিয়ে সারা দেশ জুড়ে দীর্ঘদিন ব্যাপী আলোচনার চলেছে। অতি সম্প্রতি ৩০শে নভেম্বর ২০২৫ রবিবার মেজর জেনারেল আলম ফজলুর রহমানের নেতৃত্বাধীন জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিডিআর এর এই হত্যাযজ্ঞ নিয়ে দীর্ঘ ১ বছর কাজ করার পর একটি প্রতিবেদন জমা দিয়েছেন। প্রায় ১১ মাসের তদন্ত, ২৪৭ জন সাক্ষ্য এবং শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎকার সহ ১৪ জন সামরিক কর্মকর্তা, ১৩০ জন সামরিক কর্মকর্তা, ২২ জন পুলিশ কর্মকর্তা এবং একজন উপদেষ্টার সাক্ষ্য এই কমিশন রেকর্ড করেছে। প্রায় ৬০০ ঘন্টা ভিডিও রেকর্ডিং আছে এই কমিশনের কাছে। আহ, কি আছে এই কমিশনের রিপোর্টে, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে স্বাগত জানিয়েছি এই জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। আলম ফজলুর রহমান, আপনাকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে স্বাগতম। অনেক ধন্যবাদ আপনাকে। জি, প্রথমেই আমি একটু জেনে নিই আপনার কাছ থেকে যে আম, আপনি যে এই দীর্ঘ 11 মাস ব্যাপী এই তদন্ত করেছেন, আপনি কি মেজর কোনো বাধার সম্মুখীন হয়েছেন? কোনো পার্টি কি আপনাকে এই কাজটি করতে দিতে চায়নি, এরকম কি আপনার মনে হয়েছে কখনো? না, হয়নি, এরকম মনে হয়নি। আচ্ছা। এবং আপনি কি নিজে কমিশনের চেয়ারম্যান হিসাবে যে কাজটি হয়েছে, যে তদন্ত রিপোর্টটি হয়েছে, আপনি কি নিজে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট যে একটি ভালো কাজ হয়েছে এবং এটার মাধ্যমে যারা এর পিছনে আছে তাদেরকে আপনি নিয়ে আসতে পেরেছেন বলে কি আপনি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট? আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট, তবে ভালোর তো আর কোনো লিমিট নাই। ভালোর চেয়ে অনেক ভালো, বিয়ন্ড দি বেস্ট, সেটাও আছে। তো যা হয়েছে আমি সন্তুষ্ট। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আম, আহ, শুরুতেই যদি আমি একটু জেনে নিই যে বিডিআর এর এই ঘটনায় আম, আমরা যদি দেখি যে আম, এতদিন পর্যন্ত বিডিআর এই ঘটনাটা ঘটার পরপরই যেটা প্রচার পেয়েছে সেটি হচ্ছে একটি বিডিআর বিদ্রোহ, এবং এর অফিসিয়াল ন্যারেটিভ ছিল যে অপারেশন ডাল ভাত, এই ধরনের একটি অপারেশনে বিডিআর কে সম্পৃক্ত করা, সেখানে আর্মি অফিসারদের দুর্নীতি, অনিয়ম, তার থেকে বিডিআর এর সাধারণ সদস্যদের বিদ্রোহের কারণে এই ধরনের একটি হত্যাযজ্ঞ ঘটেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে নির্মমতম হত্যাকাণ্ড। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে 57 জন সামরিক কর্মকর্তাকে এক জায়গাতে অ্যাকুমুলেট করে এভাবে হত্যাকাণ্ড হওয়াটা। কিন্তু তারপর থেকেই আমরা এখন, এবং এখন যেটা আপনিও বলছেন যে এটি আসলে বিডিআর বিদ্রোহ না, আমাদের এই অনুষ্ঠানে অন্যান্য যারা এসেছেন এই বিষয়ে অভিজ্ঞ, তারা বলছেন এটা কোনো বিদ্রোহ না, এটা আসলে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই যে তদন্ত কর্মকাণ্ডের পরে কমিশনের চেয়ারম্যান হিসাবে আপনি এটাকে কিভাবে দেখেন? এটা কি একটা বিডিআর বিদ্রোহ নাকি এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড? এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে আমি দেখি। বিদ্রোহের আড়ালে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, এটাই আমি দেখি। জি, জি। ধন্যবাদ আপনাকে। এই যে পরিকল্পিত হত্যাকাণ্ড, তাহলে পরে একটি সামরিক বাহিনীর উপর এই ধরনের পরিকল্পনা করে হত্যাকাণ্ড করার পিছনে যে একটা বহু মেটিকুলাস একটা ডিজাইনের পরিকল্পনার দরকার আছে, এর অনেক কুশীলবরা আছে। আমরা যদি আম, বলি যে কমিশনের রিপোর্টের ভিত্তিতে যতটা আমরা জানি আপনাদের প্রেস কনফারেন্স থেকে বা আমাদের সোর্সের মাধ্যমে, তার মধ্যে একটি পরিকল্পনাকারী পার্টির মধ্যে আপনারা তৎকালীন সরকার বা তৎকালীন শাসক যে দল আওয়ামী লীগের নাম বলেছেন বা উঠে এসেছে। আম, তারপরে আমরা প্রতিবেশী যে দেশ আছে আমাদের, ভারতের কথা আমি বলছি, ভারতের একটা সম্পৃক্ততার প্রশ্ন এসেছে। আহ, 3 নম্বরে আহ, বাংলাদেশ সেনাবাহিনীতে তৎকালীন যারা কর্মরত ছিলেন তাদের মধ্য থেকে অনেকের অ্যাক্টিভ সহযোগিতার আহ, কথা উঠে এসেছে। এই যে আমি 3টি পক্ষ বললাম, রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ, আম, আহ, বহির্শক্তি হিসাবে প্রতিবেশী দেশ ভারত, এবং সেনাবাহিনীর অভ্যন্তরে কিছু বিপদগামী সেনা অফিসার, এর বাইরে কি কেউ পরিকল্পনা করেছে বা এর বাইরে কি কেউ মেজর পার্টি হিসাবে এর সাথে সম্পৃক্ত ছিল? আপনাকে আমি একটু পিছনে নিয়ে যাব। এটা জি, কাইন্ডলি কাইন্ডলি বলুন। যেটাতে আমি ইলাবোরেট করিনি আমাদের রিপোর্টে, সেটা হলো যে ওটার সঙ্গে আমি নিজে জড়িত ছিলাম। জি। আপনি নিশ্চয়ই জানেন যে 2001 সালে পদুয়া রৌবাড়িতে ভারতের সঙ্গে আমাদের একটা বর্ডার যুদ্ধ হয়, একটা যুদ্ধ হয়, সীমান্ত যুদ্ধ হয়, এবং হুম, সেই যুদ্ধে ভারত হেরে যায় এবং ওদের জি, 18টা ডেড বডি তারা নিয়ে যেতে পারেনি রৌবাড়িতে, এবং জি, প্রায় 400-র মতো সৈনিক তাদের নিহত হয়েছিল বলে আমাদের কাছে এরকম সংবাদ আছে। হুম, হুম, এরপরে আপনার 1 বছর ডিজি বিএসএফ এবং ডিজি বিডিএর লেভেলে কোনো কনফারেন্স হয়নি। এর রিটেন হুম, ডকুমেন্ট আমাদের কাছে আছে। ওই সময় বিএনপি এবং জামাত জোট সরকার ক্ষমতায় ছিল। জি, তো বিডিআর এই রৌমারী যুদ্ধের পরে আওয়ামী লীগ সরকার আমাকে পোস্টিং করে 11 ডিভিশন, যেটা বগুড়াতে অবস্থিত, 11 ডিভিশনে জিওসি করে আমাকে সেখানে পাঠান, হুম, হুম, এবং 2002 সালের 17ই মার্চ যখন বিএনপি জামাত সরকার ক্ষমতায়, তখন আমাকে হুম, অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। হুম, হুম,
এর কারণ আমরা জানবার চেষ্টা করেছি, এবার কোনো কারণ জি, আমরা জানতে পারিনি। জি, তো আমাদের কাছে যেটা প্রতিভাত হয়েছে সেটা হলো যে ভারত চেয়েছিল, এবং ওই সময় জামাত এবং জাতীয় পার্টি সরকার, যে মানে সরি বিএনপি এবং বিএনপি। জামাত জোট সরকারের উপরে চাপ সৃষ্টি করেছিল যে হুম, যতক্ষণ হুম, পর্যন্ত জেনারেল ফজলুর রহমানকে আর্মির থেকে বের করা হবে না, ততক্ষণ হুম, হুম, পর্যন্ত ডিজি বিএসএফ এবং ডিজি বিডিআর লেভেলে কনফারেন্স হবে না। এটাই আমাদের বদ্ধমূল ধারণা। জি, তো তারপরে আমাকে যখন বের করে দেওয়া হলো ২০০২ সালের ১৭ই মার্চ, তখন আমার কিন্তু হুম, হুম, ৪.৫ বছর চাকরি ছিল। জি, তো সেটাকে আমি কাট অফ পয়েন্ট ধরেই, যে সেখান থেকে ষড়যন্ত্রের শুরু, হুম, হুম, ভারতের ষড়যন্ত্রের শুরুটা সেখান থেকে। তবে জি, অ্যাক্টিভলি এটা শুরু হয়েছে ২০০৮ সাল থেকে, এবং দীর্ঘ ১ বৎসর হুম, হুম, এই ষড়যন্ত্র তারা করেছে। এর মধ্যে বিডিআর এর সৈনিক যারা, তারা জড়িত হয়ে পড়েছে। হুম, আওয়ামী হুম, লীগের রাজনৈতিক দল হিসেবে জড়িত হয়ে পড়েছে, তাদের নেতা নেত্রীরা জড়িত হয়ে পড়েছে। যেমন মির্জা আজম, নানক, হুম, হুম, তাপস, ফজলুর তাপস, ব্যারিস্টার ফজলুর তাপস, আহ, সেলিম, ফজলুল করিম সেলিম, তারপর ওই জি, সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন। এদের অফিসে, বাড়িতে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা দেন দরবার করছে এই সৈনিকরা। এবং জি, আহ, আহ, ওই পিলখানার ভিতরে সিরিজ অফ মিটিং হয়েছে। এবং হুম, হুম, তাপস বিশেষ করে মসজিদে নামাজ পড়তে এসে, মসজিদের নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মসজিদে বসেই তারা এই ষড়যন্ত্রের আলোচনাগুলো করেছে আর কি। তো হুম, হুম, এইটা ওই ৮ সাল থেকে আপনার এটা শুরু, এবং এটা ৯ সালের আপনার ২৫ এবং ২৬শে ফেব্রুয়ারি এটা বাস্তবায়িত হয়। জি, জি। ধন্যবাদ। তাহলে পরে আ আপনি আ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের মধ্যে সম্পৃক্ত থাকলে পরেও আপনি যে রৌমারীর যুদ্ধের ঘটনা বললেন, যেখানে বিএসএফ পর্যুদস্ত হয়েছিল এবং তারপরেই ভারতের এই চাপের কারণে আপনি বলছেন যে বিএনপি জামাতের যে সরকার, তারাও বলিষ্ঠ ভূমিকা আসলে রাখতে পারেনি। বিডিআর এর তৎকালীন ডিজি হিসাবে আপনাকে একটা শাস্তিমূলক ব্যবস্থা তারাও নিয়েছিল, তাই তো? জি, জি। জি। আম ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আম তাহলে পরে আমি একটু স্পেসিফিকলি যাই। আমি যেটার উত্তর আপনি একটু দিয়েই দিয়েছেন আসলে। এই যে ভারতের সম্পৃক্ততার যে প্রশ্নটি আসছে এবং আপনাদের তদন্ত রিপোর্টেও সেটি এসেছে বলে আপনি কনফার্ম করছেন। আম এর একটি কারণ আপনি যেটা বলছেন যে রৌমারীতে, এবং আমরা জানি যে আম আ বড়াইবাড়ি, পাদুয়া এই বিওপি গুলোতেও তখন এই সমসাময়িক সময়গুলোতে বাংলাদেশের বিডিআর এর সাথে ইন্ডিয়ার বিএসএফ এর যুদ্ধ হয়। একটা বিওপি দখল নিয়ে, আবার পাল্টা দখল নিয়ে, এবং সবগুলো এই ধরনের সংঘর্ষে সারপ্রাইজিংলি ইন্ডিয়ার এত বৃহৎ দেশ হওয়ার পরেও আ বাংলাদেশের বিডিআর এর কাছে দাঁড়াতেই পারেনি, এবং আপনি বলছেন যে আনঅফিশিয়ালি ৪০০ র বেশি বিএসএফ আ সৈন্য নিহত হওয়া। মানে এটা তো এই উপমহাদেশে যে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধগুলো হয়, সেখানেও কিন্তু আমরা এত বিপুল সংখ্যক ক্যাজুয়ালিটির কথা শুনি না। সেখানে বাংলাদেশ একটি ছোট দেশ হওয়ার পরেও এরকম পর্যুদস্ত হওয়াটা, এইটাই কি ইন্ডিয়ার এই বিডিআর এর উপর ক্ষেপে যাওয়া বা একটা হত্যাযজ্ঞ, এরকম একটা মানে অনেকটা যুদ্ধ ঘোষণার মতো হত্যাযজ্ঞে আম সম্পৃক্ত হওয়ার পেছনের কারণ, না আরো কোনো কারণ আছে? এটাই মূল কারণ হিসেবে আমি মনে করি। এবং জি, অন্য যে কারণগুলো সেটা হলো যে এই বিডিআর বিদ্রোহের বা বিডিআর হত্যাযজ্ঞের মাধ্যমে আপনি দেখেন ২ দিনে যখন ৫৭ জন অফিসার নিহত হয়, তখন জি। সে দেশের স্বাধীনতা তো আর থাকে না, সার্বভৌমত্ব থাকে না। তো হুম, হুম, সেটা ভারত করেছে। ২ নম্বর হলো বাংলাদেশকে দুর্বল করেছে। বাংলাদেশ হুম, সশস্ত্র বাহিনীকে দুর্বল করেছে। এবং বাংলাদেশকে অস্থিতিশীল করেছে। এই বিষয়গুলো কিন্তু এই পদুয়া রৌমারী যুদ্ধের পরে তারা যে ষড়যন্ত্র করেছে, তার মাধ্যমে এই বিষয়গুলো তারা অর্জন করেছে আরকি। এবং জি, হাসিনা সরকারের সময় আপনি তো দেখলেনই যে কিভাবে ভারত বাংলাদেশের উপর দিয়ে করিডোর নেওয়া, তারপরে আপনার নদীতে বাঁধ দিয়ে, সেই তিতাস নদীতে বাঁধ দিয়ে তাদের রোড তৈরি করা। মানে সমস্ত যা কিছু উন্নয়নের কাজ হয়েছে, ভারতকে সামনে রেখেই কিন্তু করা হয়েছে। এই যে একটা শোষণ বাংলাদেশের উপরে, এটা ভারত কিন্তু করেছে এই ১৫ বছর ধরে। হুম, হুম, হুম। রাইট, 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 রাইট। মানে ভারতীয় যে আধিপত্যবাদী একটি তাদের মনোভাব আছে, এবং বাংলাদেশকে একটি অকার্যকর ডিপেন্ডেন্ট রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায়। তার একটি বড় আম পদক্ষেপ হিসাবে ভারতের সাইড থেকে এই ব্যাপারটা এসেছে, এবং ওই রৌমারীর ঘটনাটা তাদের একটা ট্রিগারিং পয়েন্ট ছিল, তাই তো? যে এটা সঠিক, তাদের একটা প্রতিশোধ নিতেই হবে। আমরা সঠিক। তখন আমাদের সূত্র মতে জানতে পেরেছি যে বিডিআর এর এই ঘটনার পরে একজন সেনা কর্মকর্তা কোনো একটি সময়ে
ইন্ডিয়ার ভিসা নেওয়ার জন্য, ভারতের ভিসা নেওয়ার জন্য ভারতীয় দূতাবাসে যায় এবং সেখানকার এক ভারতীয় কর্মকর্তা তাকে বলে যে বিডিআর এর এই যে ঘটনা এটা আনপানিশড এবং আননোটিসড যাবে না। আপনার কি মনে হয় যে ঢাকাস্থ যে ভারতীয় দূতাবাস তারাও কোনোভাবে সম্পৃক্ত ছিল বা তারা জানতো? না, সেটা তো বটেই। ওখানে ওই ওই ভদ্রলোকের নাম হলো নীরাজ শ্রীবাস্তব। খুব সম্ভব উনি মিনিস্টার র্যাঙ্কের একজন ছিলেন আর কি। তিনি আচ্ছা এই আচ্ছা। কথা বলেছেন এবং আমাদের কাছে আরও প্রমাণ রয়েছে, যেমন জেনারেল মঈন ওই সময় চিফ অফ আর্মি স্টাফ ছিলেন। তিনি হুম, তার হুম, স্টেটমেন্টে বলেছেন, যেটা আমাদের কাছে আছে, রেকর্ড করা আছে, লিখিত আছে, যে জি। আমি যদি বিডিআর হত্যা এই বিদ্রোহে হস্তক্ষেপ করতাম তাহলে হুম, ভারতীয় হুম, বাহিনী বাংলাদেশের ভিতরে ঢুকতো এবং তারা ফিরে যেত না। এই আচ্ছা। এই এই ধরনের কথা তো আমাদের কাছে আছে এবং তাদের ট্রুপস ডিপ্লয়েড হয়েছিল আম জোরহাট ওই এলাকাগুলোতে এবং প্যারাট্রুপার পাঠানো হবে এবং শেখ হাসিনা নিজেও ভারতের সাহায্য ওই সময় কামনা করেছিলেন। তাছাড়া আপনার ওই আ বম দি কোয়ালিশন ডেজ, আ আপনার প্রণব মুখার্জির বই যদি আপনি পড়ে দেখেন, সেখানে জেনারেল মঈন বলছেন যে, "যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে আমার চাকরি যেন থাকে।" এবং হুম, সেখান হুম, থেকে হুম, তিনি ঘোড়া নিয়ে ফিরে আসলেন। তো এই জি। সবগুলো মিলালে আপনি দেখবেন যে ভারতের সম্পৃক্ততা আ বা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। জি, জি। আম ধন্যবাদ আপনাকে। আপনি কয়েকটি কথা বলেছেন। আমি আরেকটু জানতে চাই এই বিষয়টাতে। এর মধ্যে একটি হয়েছে যে আপনি জেনারেল মঈন তৎকালীন সেনাপ্রধানের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে জেনারেল মঈন বলেছে যে আ ভারত হস্তক্ষেপ করতে পারে বা ভারতের হস্তক্ষেপের একটি আশঙ্কা উনি করেছেন। আম জেনারেল মঈন আপনাদেরকে কতক্ষণ ব্যাপী, আমরা জানি যে আপনাদের কমিশন থেকে তাকে কনট্যাক্ট করা হয়েছিল এবং সে বক্তব্য দিয়েছে। এই বক্তব্যটা কি লাইভ হয়েছে, জুমে হয়েছে নাকি একটা রেকর্ডেড বক্তব্য না রিটেন বক্তব্য? কতক্ষণ ব্যাপী এই বক্তব্য বা জিজ্ঞাসাবাদ আপনারা করেছেন তাকে? এটা আপনার আ আ তাকে আমরা রিটেন তো উনি দিয়েছেনই, বক্তব্য সেটা আমাদের কাছে আছে। হুম, আর ২ বার তাকে আমরা জুমে এনেছি আচ্ছা। এবং যতক্ষণ উনি বক্তব্য দিতে চেয়েছেন, ততক্ষণ আমরা তার বক্তব্য শুনেছি। মানে আমার উনি মনে নিজে হয় থেকেই এসেছেন? উনি কি কোন তালবাহানা করেননি যে আমি আসবো না নাকি মানে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন? স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। এবং আচ্ছা। আমাদের মজার ব্যাপার হলো যে আমরা খুব চ্যালেঞ্জ ফিল করছিলাম যে সাক্ষীদেরকে আনার ব্যাপারে। তো আপনি জানেন যে, যে জুলাই বিপ্লবের পরে আওয়ামী লীগ তো ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় এবং জি, তাদের নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য নেতারা ভারতে আশ্রয় নিয়েছে। এটা জি। আমরা তাদের বয়ানেই শুনতে পাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং অন্য দেশেও তারা গেছে। তো হুম, আমরা হুম। ভারতের কাছ যে ২ জন রাজনৈতিক নেতা আপনার বা আজম এবং নানক, মির্জা আজম এবং জি, নানক, জি। তাদের বক্তব্য আমরা কিন্তু রিটেন বক্তব্য পেয়েছি। এটা আচ্ছা। আ আমরা আশা করিনি, কিন্তু আমরা পেয়েছি। আমরা আশা করেছিলাম যে শেখ হাসিনা হয়তো বক্তব্য দিবেন। কারণ আমার যুক্তি ছিল, আমি যুক্তি দিয়েছিলাম যে ভারত নিশ্চয়ই চাইবে যে তাদের ড্রাফট করা একটা স্টেটমেন্ট শেখ হাসিনাকে সাইন করে আমাদের কাছে পাঠাবে, যাতে ভারত নির্দোষ প্রমাণ করবার চেষ্টা করবে। কিন্তু ভারত সেটা জি, করেনি। জি। এটা করেনি। কিন্তু শেখ হাসিনা স্টেটমেন্ট কিন্তু ঠিকই দিয়েছেন। সেটা দিয়েছেন বিদেশি মিডিয়াতে। ইন্ডিপেন্ডেন্টকে দিয়েছেন, রয়টারকে দিয়েছেন, রাইট, অন্য রাইট। জায়গাতে দিয়েছেন। তো সেই থেকে আমার আন্দাজটা ঠিকই আছে। আমাদের কাছে দিলে বরং ভালো হতো। হুম, জিনিসটা হুম। ভালো হতো। কিন্তু সেটা ভারত করেনি। কেন করেনি আমি ঠিক সেটা বলতে পারব না। আ তারপরে আপনার এই যে যেসব আর্মি জেনারেল আমাদের যারা বাইরে আছেন, একেবারে ক্যাপ্টেন পর্যন্ত। হুম, হুম, হুম। ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, জেনারেল, এদের সবার বক্তব্য আমরা পেয়েছি, যাদেরকে আমরা বক্তব্য নিতে চেয়েছি আরকি। এখন হুম, মনে হুম। করেন যে সবার বক্তব্য তো আর প্রয়োজন নাই। জি, কিন্তু আমার ধারণা মতে যারা বিদেশে অবস্থান করছেন এবং বিডিআর এই হত্যাযজ্ঞের সঙ্গে বিভিন্নভাবে হুম, হুম। জড়িত, আ তাদের সবার বক্তব্য নিতে আমরা সক্ষম হয়েছি। এদের মধ্যে যাদেরটা আমরা জুমে নেওয়ার প্রয়োজন মনে করেছি, জুমে নিয়েছি। যাদেরটা অনলাইনে আমরা রিটেন পেয়েছি, তাদের রিটেনে আমরা নিয়েছি এবং এদের মধ্যে অনেকেই কিন্তু দেশে এসে আমাদের কমিশনে এসে সাক্ষ্য দিয়ে গেছেন। কাজেই জি। সেদিক থেকে আমরা এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পেরেছি আরকি। জি, জি। ধন্যবাদ আপনাকে। জেনারেল মইনের যে সাক্ষ্যটা আপনারা নিয়েছেন এবং আপনি উল্লেখ করেছেন জেনারেল মইন আশঙ্কা করছিলেন যে এখানে যদি তারা অ্যাক্টিভেটেড হন তাহলে পরে ভারত সরাসরি হস্তক্ষেপ করবে। এটা কি জেনারেল মইনের একটা জাস্ট আশঙ্কা নাকি এটাকে তাকে মেসেজ দেয়া হয়েছে ভারত থেকে? যে এ তুমি এটা স্ট্যান্ড অফ আশঙ্কা হও নয়। আদারওয়াইজ আমরা কিন্তু ফিজিক্যালি বাংলাদেশ ইনভেড করব। এটা কি জেনারেল মইনকে সেনাপ্রধানকে তখন মেসেজ দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে নাকি সে জাস্ট আশঙ্কা করেছে? এটা তো তিনি বলতে পারবেন। তিনি আমরা ওইভাবে তো আর ওই উনি যখন স্বীকারই করলেন,
যে যখন বলছেন যে ভারত হস্তক্ষেপ করবে এবং ফিরে যাবে না, তো তখন তো আত্মহত্যার প্রশ্ন করে তো আর লাভ নাই, যে 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 মাধ্যমেই সে পাবে সে পেয়েছে। এবং এটা আচ্ছা, করবোরেট করে ওই সময় পররাষ্ট্র সচিব ছিলেন তৌহিদ হোসেন, বর্তমানে যিনি পররাষ্ট্র উপদেষ্টা, জি, তারও বক্তব্য আমরা নিয়েছি, রিটেন স্টেটমেন্ট নিয়েছে। তিনি আরেকজনের কাছ থেকে শুনে, উনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন তার নামটা গোপন রাখার জন্য, এই জন্য আমি বলছি না। উনিও ওকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে তখন ছিলেন। জি, তিনি বলেছেন যে থ্রেট ওয়াজ রিয়েল। এটা উনি উল্লেখ করেছেন তার জি, ডকুমেন্টে, যে স্টেটমেন্টে, যে থ্রেট ওয়াজ রিয়েল। এবং আহ, ভারতীয় বাহিনী যে ডিপ্লয়েড হয়েছিল অ্যারাউন্ড বাংলাদেশ, মানে বিশেষ করে উত্তর দিকটাতে, এটা সত্য মানে ঘটনা। ভারতীয় বাহিনী, আপনি এটা আগেও বলেছেন যে ভারতীয় বাহিনী অলরেডি বাংলাদেশের সীমানায় তখন ডেপ্লয়েড হয়েছিল একটা প্রস্তুতি নিয়ে। কোন সীমানায়, কোথায়, কতজন, কি রকম প্রিপারেশন ছিল? এটা জোরহাট সীমান্ত, যেটা আর কি ওদের জোরহাট, এই উত্তর সীমান্তে এই দিকে তারা হয়েছিল। এবং এটা ছিল ওদের যে কলকাতাতে যে তাদের একটা কোর আছে আর কি, হুম, ইস্টার্ন থিয়েটার যেটা, এই ইস্টার্ন থিয়েটারের ফোর্সেই কিন্তু আপনার এই ডিপ্লয়েড হয়েছিল। তো এটা কোর মানে আচ্ছা, 3টে ডিভিশন। জি, জি, আচ্ছা। আম, বিষয়টা আমি আরেকটু গভীরে যেতে চাই আর কি। তো যখন বিডিআর এর এই ঘটনাটা ঘটছে, যখন বিডিআর এর প্রথম অ্যানার্কিটা হলো ভিতরে দরবার হলে, সঙ্গে সঙ্গেই কিন্তু বাইরে খবর চলে এসেছে, তাই না? যে বাইরের মানুষ জেনেছে, গুলির শব্দ শুনেছে, ধানমন্ডি, নীলক্ষেত, ঢাকা ইউনিভার্সিটি এরিয়া, সবাই কিন্তু জেনে গেছে উইদিন মানে 15 মিনিটস এর মধ্যে যে কিছু একটা হচ্ছে সেখানে। প্রথমে অনেকে ভেবেছিল এটা মহড়ার একটি অংশ একদম শুরুতে, কিন্তু তারপরেই সবাই কিন্তু বুঝে গিয়েছে। কিন্তু সেনাবাহিনী প্রধান হিসেবে জেনারেল মঈন, উনি যদি এতটুকু বুঝতে পারেন যে এখানে পরে কিছু হলে পরে ভারত সরাসরি বাংলাদেশে হস্তক্ষেপ করবে সামরিকভাবে, তাহলে তো উনি এটাও বুঝতে পেরেছেন যে আমার যে অফিসার গুলো সেখানে রয়ে গিয়েছে তারা তো নিশ্চিতভাবে মারা যাবে। মারা যাওয়ার আগেই তো উনি এটা অ্যান্টিসিপেট করতে পারবেন, যদি অতটুকুই অ্যান্টিসিপেট করতে পারেন। একজন সেনা প্রধান হিসাবে আমার কাছে একটু অবাক লাগছে, এই জন্য আমি বারবার জিজ্ঞেস করছি, একজন সেনা প্রধান হিসাবে, একজন অভিভাবক হিসাবে একটা ফোর্সের, তারপরেও মানে উনি বিষয়টা মেনে নিয়েছেন যে তার চেয়ে বরং আমার বাংলাদেশে হস্তক্ষেপ করাচ্ছে, আমার ওখানে 50 জন 100 জন আর্মি অফিসার মারা গেলে যাক। মানে বিষয়টা কেমনই ছিল ওনার কাছে? অ্যাকচুয়ালি আর্মির কাজ হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত যে আপনার নিরাপত্তা, সেটা বিধান করা। আপনি পারবেন কি পারবেন না। এখন মনে করেন যে পদুয়া রৌমারীতে যে আমার সময় যে যুদ্ধটা হয়েছিল, জি, আমি জি, তো ওটা চিন্তা করিনি যে ভারত বাংলাদেশে ঢুকে আমাদের ওর চেয়ে অনেক বড় জায়গা দখল করে নিবে, আমরা হেরে যাব যুদ্ধে। রাইট, সেটা তো চিন্তার বিষয় নয়। যখন রাইট, একটা অন্যায় করছে একটা বাহিনী, সে বাহিনীকে তো প্রতিরোধ করতেই হবে যখন আমাদের রাইট, দেশের ভিতরে ঢুকবে। তো কাজেই জেনারেল মঈনের সেই কথা ধোপে টেকে না, যে যুদ্ধই হলো না আর উনি আন্দাজ করে বসে আছেন যে ভারতীয় বাহিনী ঢুকে যাবে। জি, জি। আহ, এই এই মানে এই যে এটা তো খুব কাপুরুষিত, একজন সেনা এক- প্রধান হিসাবে এটা তো একদম কাপুরুষিত একটা স্ট্যান্ড ওনার। এবং সেটা তিনি প্রমাণ করলেন যে তিনি 12টার দিকে তার আর্মি হেডকোয়ার্টার থেকে চলে গিয়ে যমুনাতে গিয়ে প্রধানমন্ত্রীর ওখানে সন্ধ্যা 6টা পর্যন্ত তিনি বসেছিলেন, 6 ঘন্টা। কি করেছেন, কি করেছেন তিনি এই কিছুই করেন নাই, প্রধানমন্ত্রী যে কিছুই করেন নাই, যমুনা? জি, কিছুই করেন নাই, বসেছিলেন। এবং তার সঙ্গে এয়ার চিফ এবং নেভাল চিফ তারাও গিয়ে জয়েন করে ওখানে বসেছিলেন। এবং প্রধানমন্ত্রীকে বলবারও চেষ্টা করেন নেই যে এটা একটা সামরিক সমস্যা, সামরিকভাবে এটা মোকাবেলা করা উচিত। হুম, তারপর তো পলিটিক্যাল ডিসিশন আসলো এবং আমাদের 57 জন অফিসার নিহত হলেন, শাহাদত বরণ করলেন। জি। এতে বোঝা আম, যায় যে এটা জি, ষড়যন্ত্র ছিল। জি, জি। আপনি উল্লেখ করেছেন প্রণব মুখার্জির একটি বই, আমি বইটার নাম হুবহু ভুলে গেছি, সামথিং প্যাট্রিয়টিক, কোয়ালিশন এই ডেজ, ধরনের। রাইট, রাইট, রাইট। কোয়ালিশন ডেজ, হ্যাঁ। কোয়ালিশন ডেজ, রাইট। জি, ওই বইয়ে প্রণব মুখার্জি উল্লেখ করেছেন যে জেনারেল মঈন তার সাথে দেখা করে যদি আওয়ামী লীগ পরবর্তীতে ক্ষমতায় আসে 111 এর পরে, তার নিজের নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা, এই ধরনের দেন দরবার করেছেন। জি, তো জি। ওই ঘটনাটার সাথে বিডিআর এর এই হত্যাযজ্ঞের সম্পর্কটা কি? মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, জি, তারপরে ভারতের যে ডিজাইন সেটা কার্যকরী হবে। এখন জেনারেল মঈন অতটুকুই বলেছেন, বাকি তো আর বলেননি। জি। বাকি যে ষড়যন্ত্র, সেটা তো আর উনি বলবেন না। মানে প্রণব মুখার্জি তার বইয়ে। প্রণব মুখার্জিও বলবেন না নিশ্চয়ই যে আমাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ দখল করে নেওয়া।
এবং আচ্ছা, জেনারেল মঈনও এটা বলবেন না যে আহ, আহ, আমার সঙ্গে প্রণব মুখার্জি এই ষড়যন্ত্র করেছিল। তবে রাইট। বোঝা যায় যে ষড়যন্ত্রে সে ওয়াকেবহাল ছিল, না হলে আর্মি হেডকোয়ার্টার ছেড়ে সে চলে যাবে কেন, হুম, হুম, এবং কেন সে হস্তক্ষেপ করেনি? সে হুম, হুম। তার ষড়যন্ত্রটাকে জাস্টিফাই করার জন্য বলছে যে যদি আমি হস্তক্ষেপ করতাম তাহলে ভারতীয় বাহিনী বাংলাদেশে ঢুকতো। এই কথা তো ঢোপে টেকে না। রাইট, সামরিক রাইট, বাহিনীর তো তাকে যুদ্ধ করতেই হবে, রাইট। সে পারুক আপনার না আপনার পারুক। কি মনে হয় জেনারেল মইনের সাথে 2008 সালে প্রণব মুখার্জির যে মিটিংটি হয়, যেটার কথা প্রণব মুখার্জির বইয়ে আছে, এবং উনি জেনারেল মইন কয়েকটা ঘোড়া, মনে হয় 7টা না 6টা ঘোড়া নিয়ে বাংলাদেশে চলে জি, আসেন, ছয়টা, হ্যাঁ। তখনই এটা একটা হাস্যরসের তৈরি হয় অবস্থা আর কি। ওই মিটিংটা, প্রণব মুখার্জির সাথে ওই মিটিংটাতেই কি এই বিডিআর এর হত্যাযজ্ঞটাও ফাইনালাইজড হয়, বা এই ধরনের কোনো আলোচনা হয়েছে বলে কি আপনার ব্যক্তিগতভাবে মনে হয়? আমি আমি তো মনে করি সেটা হয়ে থাকতে পারে, হয়ে থাকতে পারে। তার আপনারা জেনারেল মইনকে সরাসরি জিজ্ঞেস করেননি এই ব্যাপারটা? আমরা জিজ্ঞেস করেছি, যে সত্যি তো স্বীকার করবার কথা নয়, স্বীকার তবে এটা করেন? স্বীকার করেছেন যে যদি আহ, তিনি হস্তক্ষেপ করতেন তাহলে ভারতীয় বাহিনী বাংলাদেশে ঢুকতো, এবং সেটা তৌহিদ হোসেনের, যে ওই সময় সেক্রেটারি ছিলেন, বর্তমানে পররাষ্ট্র উপদেষ্টা, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, তিনি তো বলেছেন যে থ্রেট ওয়াজ রিয়েল, এবং আরেকজনের কাছ থেকে শুনে তিনি বলেছিলেন। তো জি। সেদিক থেকে বিবেচনা করলে বোঝা যায় যে শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের, এবং জেনারেল মঈন এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। কেননা মিলিটারিকে নিষ্ক্রিয় না করা পর্যন্ত এই ষড়যন্ত্র তো বাস্তবায়ন করা সম্ভব ছিল না। জি, জি। যদি সেখানে যুদ্ধ লেগেই যেত, মানে ওখানে যদি আমাদের ফোর্স যদি ইনভেট করতো, ভিতরে ঢুকতো, হুম, তাহলে তো সোলজারদেরকে কমান্ড করে অফিসাররা, ওখানে তো বিডিআরকে ওই সময় কমান্ড করার জন্য কোনো অফিসার ছিল না। হুম, কাজে একটা সাইজেবল ফোর্স যদি ভিতরে ঢুকে যেত পিলখানার, তাহলে কিন্তু এরা চারিদিকে দিক বিদিক শূন্য হয়ে কিন্তু পালিয়ে যেত, কারণ অফিসার রাইট, তো ছিল না তাদেরকে কমান্ড করার। সিপাহি তো রাইট। সিপাহীকে কমান্ড করতে পারে না। হুম, তো হুম, এটা জানার পরেও তো সেখানে অ্যাকশন করা হয়নি, আর্মি দাঁড়িয়েছিল, কোনো অ্যাকশন করেনি, বরং পিছনে নিয়ে যাওয়া হয়েছে। জি, জি। আমি একটি একটি করে আসবো আর কি, যে এই ৩টি পক্ষকে আমরা আইডেন্টিফাই করলাম এর ষড়যন্ত্রের পেছনে। আমি ভারতের ব্যাপারটা আরেকটু জেনে তারপর আমি মুভ অন করব। আ সবসময় যেটা আমরা বিগত ১৭ বছর এটা একটু বেশি শুনেছি। অনেক আগে থেকেই যেটা বলা হয় যে ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, আমাদের পরম বন্ধু। তার এভিডেন্স হিসাবে মুক্তিযুদ্ধের কথা আনা হয় যে মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতায় আমরা পাকিস্তানকে হারিয়েছি। ইত্যাদি, ইত্যাদি। আপনি যেই পিকচার দিচ্ছেন এখন আমাকে, যে ইন্ডিয়া ষড়যন্ত্র করেছে রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ পর্যায়ে, এটা একটা মেটিকুলাস ডিজাইনের পার্ট হিসাবে আমাদের ৫৭ জন আর্মি অফিসারকে হত্যা করা হয়েছে, সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছে, বিডিআর যাদের কাছে ইন্ডিয়ার বিএসএফ মার খেয়েছে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, বাহিনীর নাম, নিশানা, ড্রেস সব চেঞ্জ করে দেওয়া হয়েছে, অন্যরকম বাহিনী করে ফেলা হয়েছে। এবং আপনি যেটা আরো মোস্ট ইম্পর্টেন্টলি ইঙ্গিত করেছেন সেটি হচ্ছে যে এই ষড়যন্ত্রের প্রেক্ষিতেই ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় আসাটাও কিছুটা নির্ধারিত হয়েছে, এবং আওয়ামী লীগ ক্ষমতায় এসে বহু বছর ধরে বাংলাদেশের নির্বাচনের নামে প্রহসন করে একটা ১৭ বছরের অনেকেই বলবেন যে একনায়কতন্ত্র বা ফ্যাসিজম কায়েম করেছে। কায়েম করে ইন্ডিয়াকে করিডোর দেয়া, অর্থনৈতিক সুবিধা দিয়ে দেয়া, বন্দর দেয়া দেয়া, আম তারপরে আপনার নানা রকম চুক্তি, জানা অজানা চুক্তির মাধ্যমে ইন্ডিয়াকে বেনিফিট গুলো দেয়া। ইন্ডিয়া তাহলে বন্ধু রাষ্ট্রটা কোথায়? আপনি কি ইন্ডিয়াকে বন্ধু রাষ্ট্র মনে করছেন তাহলে? না, ইন্ডিয়া তার কর্মকাণ্ডে তো এটা বন্ধু রাষ্ট্র হয় না, কি করে হবে? যদি বন্ধু রাষ্ট্র হয় তাহলে তো উভয় দেশেরই জনগণ একে অপরের সহায়তা নিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করবে। কিন্তু সেক্ষেত্রে তো সেটা বিশেষ করে শেখ হাসিনার সময় হয়নি। অন্য হুম, হুম। সরকারগুলো যখন ছিল, যেমন মনে করেন যে জেনারেল জিয়াউর রহমানের সরকারের সময় কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারত চোখে চোখ রেখে কিন্তু বাংলাদেশ চলেছে। আপনি জানেন হুম, যে হুম, ফারাক্কা প্রবলেমটাকে ইউনোতে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে সিদ্ধান্ত হয়েছিল। হুম, হুম। পরবর্তীতে যখন অন্য সরকারগুলো আসে, ইভেন 96 পর্যন্ত কিন্তু ভারতের কাছে বাংলাদেশ এতখানি নতজানু ছিল না। পরে হুম, হুম। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আহ, এই এই জিনিসগুলো ২০০১ সালের পরে বেশি করে কিন্তু ২০০৮ সালের পরে কিন্তু বেশি করে এটা হয়। ওই সময়টাকে যদি আমরা ধরি, এই ১৫ বছর, হুম, সেটাকে হুম। কিন্তু সেটা ভারতের কাছে পুরো বাংলাদেশ নতজানু অবস্থায় ছিল, এবং ভারত শোষণ করেছে আমাদের। তো এটা জি, একটা সরকারের সময়, এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই কারণেই কিন্তু একটা বিপ্লব হয়েছে বাংলাদেশে, জুলাই বিপ্লব, এবং শেখ হাসিনা এবং তার সরকারকে উৎখাত করা হয়েছে। তো জি। এখানেই হলো স্বাধীনতার শক্তিটা, যে হুম, আমরা হুম, যে একটা স্বাধীন জাতি, মাথা উঁচু করে থাকতে চাই, আমরা হুম, কারো হুম। করদ রাষ্ট্র হিসেবে থাকতে চাই না, এই মেসেজটা কিন্তু ভারতকে এবং সারা পৃথিবীকে আমাদের জ্যান জিয়ারা দিয়েছে কিন্তু।
আমাদের জি সন্তানরা দিয়েছে। তো জি কাজেই একটা একটা সময়কে মানে মনে করেন যে একটা সরকারের সময়কে তো এই কথা আমরা বলতে পারি না যে আমরা ভবিষ্যতে স্বাধীন থাকবো না। অবশ্যই আমরা হুম মাথা উঁচু করে ইনশাআল্লাহ হুম বাঁচব। এবং এই যে মেসেজটা আমরা পেয়েছি যে হুম হুম আ আ যে আমরা মাথা উঁচু করে থাকতে চাই এবং শেখ হুম হাসিনার মতো স্বৈরাচারকে আমরা উৎখাত করেছি। কাজেই আমরা জি মাথা উঁচু করে ইনশাআল্লাহ ভবিষ্যতে দাঁড়াবো। এতে কোনো সন্দেহ নেই। জি, জি। আম আমরা একটু মুভ অন করি। আপনি বলেছেন আপনার বক্তব্যে জেনারেল মইনের সাথে আ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও জড়িত, উনিও জানতেন। আ এই বিষয়টা নিয়ে আপনি কতটা কনফিডেন্ট? আমার যেখানে প্রশ্নটা আপনার কাছে আসলে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ মাত্র ক্ষমতায় এসেছে সম্ভবত ১.৫ মাস। ১.৫ মাস ক্ষমতায় আসার পরপরই এই ধরনের একটি আ নারকীয় হত্যাযজ্ঞ ঘটে। এটা কি শেখ হাসিনা উনি নিজে তখন প্রধানমন্ত্রী, উনার দল ক্ষমতায়। বহু বছর পরে ক্ষমতায় এসেছেন অনেক কষ্ট করে। উনি কি উনার পার্সপেক্টিভ থেকে যে আমি ক্ষমতায় আছি এই ঘটনার দায়ভার তো আমার। কারণ সরকার প্রধান হিসাবে স স সরকার প্রধান হিসাবে যে এই ধরনের ঘটনার দায়ভার তো এখন সরকার প্রধানের উপর চলে আসবে। উনি কেন? মানে উনার বেনিফিটটা কি? এটা আমি বুঝতে চাচ্ছি। দল হিসাবে আওয়ামী লীগের বেনিফিট কি? পারসন হিসাবে শেখ হাসিনার বেনিফিটটা কি? এই ধরনের একটা ঘটনা ঘটানোয়? দেখেন ২০০৮ সাল থেকে আপনার ষড়যন্ত্রটা দীর্ঘ সময় ধরে এটা চলেছে এবং আওয়ামী লীগের নেতারাই কিন্তু এটা করেছেন এবং সেটা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ছাড়া তো হয়নি, হু, হু, তাই নয় কি? তো এই যে একটা দীর্ঘ সময় ধরে আপনার ষড়যন্ত্র করে সেটাকে বাস্তবায়ন করা এবং তার বেনিফিশিয়ারিটা কে আপনি বলেন? বাংলাদেশ দুর্বল হলো, বিজিবি দুর্বল হলো, বাংলাদেশ সেনাবাহিনী দুর্বল হলো। আহ, এত বড় একটা ক্ষতি, ৫৭ জন অফিসার আমাদের নিহত হলেন, পরিবার নিগৃহীত হলো। এর বেনিফিশিয়ারি কে? বেনিফিশিয়ারি হু, তো হু। ভারত। তো রাইট? কাজেই শেখ অবশ্যই। হাসিনার আপনার ওই ৪৫ দিনের ক্ষমতায় আসা আর ১৫ বছরের ক্ষমতায় থাকা, এই সবটাই কিন্তু এই ষড়যন্ত্রের মাধ্যমেই কিন্তু বাস্তবায়িত হয়েছে। এটাই আমি বলব। আ মানে হচ্ছে যে শেখ হাসিনা মাত্র ক্ষমতায় এসেছেন। এই ধরনের একটা ঘটনা যে হাতের উনি যেভাবে কন্ট্রোল করতে পেরেছেন, সেটা তো না হতে পারত। দেখা গেল যে এই ধরনের একটা নারকীয় হত্যাকাণ্ডের পর দেশে আপরাইজিং হলো। মানে এই ২৪ এর বিপ্লবটা সেই ২০০৯ সালে হয়ে গেল। এই ধরনের একটা ভয় কি উনাদের মধ্যে থাকা স্বাভাবিক না? যে মানুষ যদি জেনে যায়, মানুষ যদি এটা ২ এ ৪ মিলিয়ে ফেলে। এখন যেটা আমরা মিলিয়ে ফেলছি বা আপনাদের তদন্তে চলে এসেছে। তো তাহলে পরে তো আমার সরকার তখন পড়ে যাওয়ার একটা মানে ওনারা যে ক্ষমতায় আছেন, মানে যেকোনো সরকার ক্ষমতায় আসলে তো তার একটা ফোকাস থাকে দেশ এখন স্থিতিশীল থাকুক। আমরা সুন্দর মতো ৫ টা বছর চালাই। মানে এটা কি উনারা তখন ধরেননি? উনারা ডু অর ডাই আমরা ক্ষমতায় এসেছি, ইন্ডিয়া আমাদের পেছনে আছে। সেনাবাহিনীকে আমরা এখন সাইজ করব। এই ধরনের একটা ব্যাপার কি উনাদের মধ্যে ছিল নাকি? দেখেন এটা তো উনি উনি বলছেন যে ওই অল্প সময়ে আমি ক্ষমতায় এসেছি। তার আগেও তো হু, উনি হু। ক্ষমতায় ছিলেন। উনি তো আর ইনএক্সপেরিয়েন্স প্রধানমন্ত্রী নন। রাইট। এর আগেও তিনি ক্ষমতায় ছিলেন। হু, হু। কাজেই আপনি একটা পুরনো রিক্সার নতুন রিক্সা চালক হয়ে আপনি তো এই কথা বা আপনি একটা পুরাতন রিক্সা চালক হয়ে একটা নতুন রিক্সা চালাচ্ছেন আর বলতেছেন যে কাউকে যদি আমি ইয়ে করি, গায়ে লাগিয়ে দেই আমার কিন্তু কোনো দোষ নাই। হু, হু, হু। কথাটা হলো উনি তো একজন পুরনো লোক, পুরনো মানুষ। জি, জি। সেই জেনারেল জিয়াউর রহমানের হত্যার ১৫ দিনের মধ্যেই উনি বাংলাদেশে আসলেন, তারপরে জেনারেল জিয়াউর রহমান নিহত হলেন। হু, এখনো হু, হু। মানুষ সন্দেহ করে যে তিনি হু, আসার হু। পরেই কিন্তু এই হত্যাকাণ্ডটা হয়েছে। ঠিক হু, হু। একই রকম জিনিস তিনি ক্ষমতায় আসলেন হু, হু, হু। এবং তারপরেই কিন্তু বিডিআর হত্যাকাণ্ডটা হলো। তো জি। কাজেই দুটোকে আপনি একসঙ্গে করেন। হু, হু। দেখবেন যে সেখানেও সে আছে, এখানেও সে আছে। জি। এবং এটা যে একটা দীর্ঘ সময় ষড়যন্ত্রের ফল, কে ক্ষমতায় কখন আসলো এটা বড় কথা নয়। ষড়যন্ত্র আচ্ছা। হয়েছে এবং তার দল, সে এবং সেনাবাহিনী প্রধান জড়িত। এতে কোনো সন্দেহ নাই। আমরা তদন্তে সেটা প্রমাণ করতে পেরেছি। আচ্ছা। আপনি একটি খুব আরেকটি ইন্টারেস্টিং অ্যানালজি টানলেন আরকি। সেটি হচ্ছে যে আম আ সম্ভবত ৮১ সালে বা অ্যারাউন্ড দ্যাট টাইম শেখ হাসিনা ভারত থেকে যখন বাংলাদেশে আসেন তার কিছুদিনের মধ্যেই আ অসম্ভব জনপ্রিয় বাংলাদেশের রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন। এবং এইবারও শেখ হাসিনার দল ক্ষমতায় আসার পর বা উনি নিজে ২য় বারের মতো ক্ষমতায় আসার ১.৫ মাসের মধ্যে আ এত বড় একটা নারকীয় বিডিআর হত্যাযজ্ঞের ঘটনা ঘটে।
ইন্টারেস্টিংলি এনাফ প্রায় ১ বছর আগে আমাদের এই শোতে বাংলাদেশের সদ্য প্রয়াত বুদ্ধিজীবী বদরুদ্দীন ওমর ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। তো কথা প্রসঙ্গে উনিও অনেকটা সিমিলার আপনি যেভাবে কথা বলছেন, ভারতের যে বাংলাদেশের উপর অনৈতিক হস্তক্ষেপ, তার যেই করদ্রাজ্য করে রাখার যেই কথাগুলো উনিও নিয়ে আসছিলেন আরকি। জি তো তখন আমরা প্রশ্ন করেছিলাম যে উনি ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে ভারতের বা রয়ের এজেন্ট মনে করেন কিনা? উনি বলছিলেন এজেন্ট তো খুব ছোটখাটো পোস্ট। উনি আরো বড় ভারতের পক্ষ থেকে আরো বড় কোনো প্রতিনিধি। শুধু এজেন্ট বা এ এই এইগুলো দিয়ে উনাকে ডেসক্রাইব করা যাবে না। আম আপনি ব্যক্তিগতভাবে এই যে জেনারেল জিয়ার রাষ্ট্রপ্রধান জিয়ার হত্যাকাণ্ডের সাথে আপনি মিলাতে বললেন এই ঘটনা। আপনার কি মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ এজ এ পার্টি হিসেবে বা পার্টি হিসেবে আমরা বাদ দিই। আমরা যদি ব্যক্তি শেখ হাসিনাকে ফোকাস করি। আমরা জানি ৭৫ এর পরে দীর্ঘ সময় শেখ হাসিনা ভারতে ছিলেন। ২৪ এর পরে ভারতেই আশ্রয় নিয়েছেন। এই যে ভারতের সাথে তার নিবিড় সম্পর্ক এই সুখে দুঃখে ভারত শেষ আশ্রয়স্থল নেয়া। শেখ হাসিনা কি বাংলাদেশে ভারতকেই রিপ্রেজেন্ট করছিলেন? বাংলাদেশের মানুষকে না? আপনার ব্যক্তিগত এনালাইসিসটা কি তাকে নিয়ে? আমি আপনাকে একটা ব্যক্তিগত আমার অ্যানালিসিস দিতে চাই আপনাকে। সেটা হলো জি, যে কাইন্ডলি, কাইন্ডলি। বঙ্গবন্ধু ৭৫ সালে নিহত হলেন ১৫ই আগস্ট। ওই সময় শেখ হাসিনা এবং তার বোন এবং শেখ হাসিনার স্বামী জার্মানিতে ছিলেন। হু, হু। আমার ব্যক্তিগত ধারণা এটা হয় যে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, জি, দেশি এবং বিদেশি ষড়যন্ত্র, জি। দেশি এবং বিদেশি, তারা চেয়েছে যে আওয়ামী লীগ কে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকেন, তাহলে বাংলাদেশকে যেভাবে কন্ট্রোল করা উচিত সেভাবে কন্ট্রোল করা হয়তো যাবে না। হু, হু, যেমন ভারতীয় বাহিনী বাংলাদেশ ছেড়ে যেতে চায়নি। হু, হু, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলাতে সেটা ভারত তাদের বাহিনীকে এখান থেকে সরিয়ে নিতে বাধ্য হয়। হু, হু। তো উনি নিহত হলেন এবং ওনার ২ কন্যা এবং ১ কন্যার স্বামী ওই সময় জার্মানিতে। এটা কি আমরা বলতে পারি, এটা কি এই অ্যানালিসিস কে আমরা নিতে পারি যে যারা বঙ্গবন্ধুকে হত্যা করার দেশি বিদেশি ষড়যন্ত্র, তারা হু, হু। চেয়েছে যে আওয়ামী লীগই দেশ শাসন করবে কিন্তু দুর্বল হাতে। কাজে তার ২ আচ্ছা, মেয়েকে দেশ থেকে বাইরে রেখে বঙ্গবন্ধুকে আচ্ছা। হত্যা করা হয়েছে। এবং এবং হু, হু, তার পরিবারের এবং তার আত্মীয়স্বজনের মধ্যে কোনো পুরুষ মানুষকে জীবিত রাখা হয়নি। হু, হু, অর্থাৎ ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো পুরুষ মানুষ যেন হাল ধরতে না পারে। হু, হু, যার জন্য আপনার ওই যে শেখ হাসিনার একেবারে ছোট ভাই যে হু, হু। শেখ রাসেল, রাসেল, রাসেল। তাকে জি, পর্যন্ত হত্যা করা হয়েছে। জি। অনেকে বলে যে সে কি দোষ করেছিল যে তাকে হত্যা করা হলো? তার দোষ হলো একটাই, সে হলো পুরুষ মানুষ। হু, হু, ফজলুল হক মনিকে হত্যা করা হয়েছে। হু, হু, এবং অন্যদের যারা পুরুষ মানুষ ছিল যারা ক্ষমতা নিতে পারে হু, তাদেরকে হু, কিন্তু হত্যা করা হয়েছে। হু, হু, তো তার মানেটা হলো যে শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে হু, এবং হু। তাকে ক্ষমতায় বসাতে হবে বাংলাদেশ শাসন করার জন্য। এবং জি, এটারই ফলশ্রুতিতে জেনারেল জিয়াউর রহমান নিহত হয়েছে। রাইট। এবং এটারই ফলশ্রুতিতে বিডিআরে হত্যাযজ্ঞ হয়েছে। এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, বাংলাদেশের বিজিবিকে দুর্বল করেই হু, হু। শেখ হাসিনাকে নিষ্কণ্টক করা হয়েছে। যাতে করে সে তার আয়রন রুল যেন বাংলাদেশে চালাতে পারে, ভারত ইচ্ছামতো যেন বাংলাদেশকে শোষণ করতে পারে। কিন্তু তাদের ক্যালকুলেশনে হয়তো এটা আসেনি যে বাংলাদেশের যে এই যে নতুন প্রজন্ম হু, হু। এরা শেখ হাসিনাকে উৎখাত করবে। জি। যে আপনি আপনি একটা অনেকটা প্যান্ডোরা বক্সের মতো হয়ে যাচ্ছে এবং আমাদের আলোচনা থেকে একটু ডিরেইল কিন্তু বিষয়টা এত ইন্টারেস্টিং আপনার থিওরিটা আমি একটু প্রশ্ন না করে পারছি না। আ ৭৫ সালে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আ মেজর ডালিম সহ সেনাবাহিনীর যারা অফিসাররা অভিযুক্ত আছেন। আ এবং মেজর ডালিমের একটা ইন্টারভিউ কিছুদিন আগে মানে প্রায় কয়েক মাস আগে আ সাংবাদিক ইলিয়াস হোসেন প্রচার করেছেন। ওনাদের বক্তব্যে যেটা এসেছে যে ওনারা শেখ মুজিবুর রহমানকে আম মানে তার যেই মিসম্যানেজমেন্ট, তার দুর্নীতি, তার ওনাদের ভাষ্য মতো আমি ওনাদের ভাষ্য বলছি। আ দেশব্যাপী অরাজকতা, সন্ত্রাস এইসবের জন্য ওনারা নিজেরা মুক্তিযোদ্ধা হয়েও শেখ মুজিবুর রহমানকে দেশের জন্য
অনুপযোগী এবং একনায়ক হিসাবেই ওনারা এলিমিনেট করতে চেয়েছেন বা গ্রেফতার করতে চেয়েছেন বা ক্যাজুয়ালিটিতে সবাই মারা গিয়েছে। কিন্তু আপনি যেটা বলছেন যে শেখ মুজিবুর রহমানের যেই ব্যক্তিত্ব, তার যেই আম, নেতৃত্ব দেওয়ার বা তার যে অবস্থানটা, তার তাকে রিপ্লেস করে আওয়ামী লীগই দেশ চালাক, বাট একটা দুর্বল নেতৃত্ব। আমরা জানি যে মেয়েরা হচ্ছে নাথিং এগেইনস্ট ফিমেল, বাট মেয়েরা হচ্ছে মায়ের মতো আর কি, তাদের স্বভাব নরম হবে বা এরকম করে শেখ মুজিবুর রহমানের মেয়ে দুজনকে বাঁচিয়ে রেখে আওয়ামী লীগকে দিয়েই দেশ চালানো, কিন্তু একটা সফট, একটা দুর্বল নেতৃত্ব প্রতিষ্ঠা করা, যেন বাংলাদেশকে আরো বেশি শোষণ করা যায়। তাহলে এটা তো পরে ইন্ডিয়া, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন শেখ মুজিবুর রহমানকে ইন্ডিয়ার ইঙ্গিতেই হত্যা করা হয়েছে বা ইন্ডিয়াই হত্যা করেছে? এই কন্ট্রাডিক্ট হয়ে গেল না, যারা হত্যা করেছে আর আপনি যেটা বলছেন, দুটার মধ্যে তো খুব বেশি তো মিলছে না এখন। আহ, দেখেন, এই যে বিডিআর হত্যাযজ্ঞ হলো তো বেনিফিশিয়ারিকে, আমি তো আপনাকে বলেছি। জি। এই যে শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থাকলো, তারপরে বেনিফিশিয়ারিকে বলেন আপনি আমাকে। ইন্ডিয়া। তাহলে এখন আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাই। জি। যে হাতির দাঁত আপনি দেখবেন দুটো দাঁত বের হয়ে থাকে, তাই তো? জি। এই দাঁত দুটো দিয়ে কিন্তু খায় না, আচ্ছা। এটা দেখা যায়। জি। এটা বাধা অপসারণ করার জন্য বড় বড় বাধা হাত দিয়ে অপসারণ, দাঁত দিয়ে অপসারণ করে। হুম। কিন্তু যে দাঁত দিয়ে খায় চোয়ালের, ওই দাঁত কিন্তু দেখা যায় না, আচ্ছা। তাই নয় কি? জি। যতক্ষণ পর্যন্ত না কোনো কু হয় বাংলাদেশে, যে কোনো পৃথিবীর যে কোনো দেশে যখন কু হয়, সামরিক অভ্যুত্থান হয়, এর পিছনে পলিটিশিয়ানরা হাতির চোয়ালের দাঁতের মতো জড়িত থাকে, ওটা দেখা যায় না। আচ্ছা। আপনি দেখছেন সেনাবাহিনীকে পোশাক পরে ওখানে গিয়ে বক্তব্য দিচ্ছে যে আমরা অমুককে উৎখাত করেছি, আমরা দেশের শাসনভার গ্রহণ করব। জি। কিন্তু এর পিছনে থাকে ওই হাতির চোয়ালের দাঁতের মতো পলিটিশিয়ানরা, জি। ষড়যন্ত্রকারীরা। এটা জি। যতক্ষণ পর্যন্ত না আর্মির সঙ্গে জড়িত হয়, সে দেশে কোনোদিন কু হয় না। আপনি বলতে চাচ্ছেন যে 75-এ শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে হত্যার পিছনেও এই পিছনের শক্তি ভারত, আপনি কি এটা ইঙ্গিত ভারত করছেন? কেন, আরো থাকতে পারে। জি। ভারত ছাড়াও আরো থাকতে পারে। কিন্তু এই যে ভারত কি আমাদের আছে সেখানে? ভারত কি আছে? যেমন যেমন মনে করেন আমাদের 74 সালে যে দুর্ভিক্ষ হলো, জি। তো পিএল 480-তে যে গম আসার কথা, সেটা তো আসেনি। জি। এবং আমেরিকা জানতো যে এই গম না গেলে বাংলাদেশে কিন্তু বিদ্রোহ, মানে ইয়ে মারা হবে, যাবে। হুম। বহু লোক মারা যাবে, হুম। এখানে দুর্ভিক্ষ হবে, ফেমিন হবে। হুম। এটা জি। কি জানতো না? জি। তো তাহলে অন্য শক্তিও তো জড়িত থাকতে পারে, বাট ধীরে ধীরে তাকে দুর্বল করা হয়েছে। প্রেক্ষাপট তৈরি করা, আপনি বলছেন প্রেক্ষাপটটা জি তৈরি জি জি করার। জি 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 প্রেক্ষাপট তৈরি করা, তো এগুলো তো এগুলো তো সবসময় হয়। কেন, যতক্ষণ পর্যন্ত মানে হয় কি, আর্মিকে ব্যবহার করা হয় হাতির ওই 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 দুইটা বের হয়ে থাকা টাস্ক মানে ফোর্স। এক্সিকিউশনের সাইড থেকে আর্মিরা থাকে হ্যাঁ, বা ওটাকে সৈনিকরা দিয়ে থাকে, বাধা অপসারণ করে। কিন্তু প্রেক্ষাপট করা, এটা প্ল্যান করা, এটাকে একটা মানে টোটাল একটা ডিজাইনের আন্ডারে নিয়ে আসে। এখানে আপনি বলছেন যে বহিঃশক্তি জড়িত থাকতে পারে, বহিঃশক্তির মধ্যে আমেরিকা থাকতে পারে, এটা অনেকেই আশঙ্কা করেন। আপনি যে প্রেক্ষাপট বললেন, ইকোনমিকলি বাংলাদেশকে কোলাপস করে দেয়া। জি। আহ, কিন্তু ভারত কি শেখ মুজিবুর রহমানকে এলিমিনেট করার ক্ষেত্রে এই ইনফরমেশনটা আমার কাছে একটু নতুন, আমি একটু আপনার দেখেন, পার্সপেক্টিভ জানতে চাই। আপনাকে একটা কথা বলি। জি, উনি কাইন্ডলি। জার্মানিতে ছিলেন, শেখ হাসিনা, তার বোন রেহানা এবং আপনার হাজব্যান্ড ডক্টর ওয়াজেদ। ডক্টর জি। ওয়াজেদ, উনি ওখানে ছিলেন। তো ফার্স্ট ওয়ার্ল্ড জি। কান্ট্রি না, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। হুম, হুম, হুম। ভারত তো তার কাছে কিছুই না, একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তার রাইট। একবার নিচের লেভেলে। এবং তখন ভারতের অবস্থা আরো খারাপ। আরো খারাপ। তো উনি জার্মানি ছেড়ে ভারতে আসলেন কেন? হ্যাঁ, এত বড় সেটা আমারও প্রশ্ন, কেন আসলেন? একটা জি। একটা একটা ক্লাস ওয়ান কান্ট্রি পৃথিবীতে, হুম, হুম। না? জি। মানে আহ, এত বড় একটা মানে উন্নত দেশ, উন্নততম দেশ আমি বলবো। হুম, হুম, হুম। ইউরোপের মধ্যে জার্মানিকে যদি আপনি ধরেন উন্নততম দেশ, রাইট। তো সেই দেশ ছেড়ে ভারতে এসে 5-6 বছর থাকলো কেন? হুম, হুম। যতই যুক্তি আপনি দেন, জি। তাদেরকে তো সেখান থেকে বের করে দেওয়া হয়নি। তো হুম, হুম। সেখান থেকে তারা ভারতে আসলো কেন? এবং ভারতে এসে এত বছর থাকলো কেন? এবং হুম, তার হুম। তার ফলশ্রুতিতে আপনি দেখেন যে এই 15 বছর তার রুলে ভারতকে ছেড়ে দিয়েছে সমস্ত দেশ। সেই হুম, ছেড়ে দিয়েছিল। হুম। তবে হুম। আমি এটা মনে করি, অনেকে বলার চেষ্টা করেন যে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, আমরা ভারতের পরব রাষ্ট্রে পরিণত হয়েছি। না, আমরা পরব রাষ্ট্রে পরিণত হইনি। জাল জিয়াউর সময় কি পরব রাষ্ট্র ছিল এটা? ছিল না। হুম। এরপরে যারা শাসক আসবে, নিশ্চয়ই এটা ভারত, আমরা মাথা তুলে দাঁড়াবো। আমরা 18 কোটি মানুষ
36 কোটি হাত। হুম, হুম। এবং আমরা যদি আপনি মিলিটারিলি চিন্তা করেন, এটা আমি অন্য কোনো দিন যদি আপনি আমার সঙ্গে আলোচনা করেন আমি বলব। আমাদেরকে পরাজিত করতে পারে পৃথিবীতে কোনো শক্তি নাই, যদি আমরা চাই। জি। কারণ হলো আমাদের অনুপম জনগোষ্ঠী। আমরা বাঙালি, আমাদের খাদ্যাভ্যাস হুম, এক, আমাদের আঞ্চলিকতা হুম, নাই, আমাদের ধর্মবিশ্বাস এক, সুন্নি। এই জাতিটাকে আমাদের হিন্দু ভাই-বোন যারা আছেন তাদেরকে আমি ছোট করছি না। মানে আমি মুসলমানদের কথাটাই বলছি, শক্তির জায়গাটা বলছি। জি। যে এখানে 92% মানুষ মুসলমান। তো হুম, এই হুম। যে 14 কোটি 15 কোটি মুসলমান, সেখানে 7 কোটি মানুষকে পাওয়া যাবে যুদ্ধ করার জন্য। যাদের মধ্যে কোনো গোত্রগত বিভাজন নাই, আশরাফ-আতরাফ নাই, আঞ্চলিকতা হুম, নাই, ভাষা এক, সংস্কৃতি এক, ধর্ম এক। হুম, হুম। এইরকম জাতি যখন রুখে দাঁড়াবে কোনো শক্তির বিরুদ্ধে, তাকে তো পরাজিত হতেই হবে। জি, এবং জি। এই জাতিকে পরাজিত করার এটা কোনো একটা শক্তি খুব নাই। ইম্পোর্টেন্ট বিষয়। আমরা বাংলাদেশের এই যে অন্তর্নিহিত শক্তি, এটা নিয়ে আমরা একটা আলাদা এপিসোড করব। আম আ আমি আমি একটু ওই বিষয়টাই আবার আরেকটু ক্লিয়ার হয়ে আমি মুভ অন করছি। আপনি তাহলে যেটা বলছেন যে বাংলাদেশ নিয়ে ভারতের যেই দীর্ঘমেয়াদী প্ল্যান, সেই প্ল্যানের আন্ডারেই শেখ মুজিবুর রহমানের নিহত হওয়ার সম্পৃক্ততা থাকতে পারে বলে আপনি মনে করেন। এবং আপনি তার আগে যেটা বলেছেন যে ৭৫ থেকে ৮১ সাল পর্যন্ত শেখ হাসিনা ভারতে ছিল। সেটার অনেক ডিটেইলস আমরা জানি না। উনি অ্যাকচুয়ালি কি করেছেন। অনেকে বলেন যারা শেখ হাসিনা বিরোধী, অনেকে বলেন যে সেখানে উনি আসলে ভারতের দ্বারা ট্রেইনড হয়েছেন শেখ হাসিনা। আম কিন্তু আমরা যেটা অ চোখে দেখতে পাই সেটি হচ্ছে যে উনি বাংলাদেশে ৮১ সালে ফেরত আসার ১৫ দিন বা কিছুদিনের মধ্যেই তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান আ জেনারেল জিয়া নিহত হয়ে যান। আম তাহলে পরে কি আ আ এই শেখ মুজিবুর রহমান এবং প্রেসিডেন্ট জিয়া ২ জনের নিহত হওয়ার পিছনেই কি কোনোভাবে ভারত জড়িত? আমি এটার আপনার কাছে একটু ক্লিয়ার হয়ে আমি মুভ অন করছি। আপনি কি আচ্ছা, তাই মনে করছেন কিনা? আপনাকে একটা ক্লু দেই আমি। জি, এই কাইন্ডলি। এক হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মার্ডার কেসের বিচার হয়েছে। তার হত্যার বিচার হয়নি। হু, হু। ওই যে কাহার আখুন্দকে দিয়ে, তিনি তো একজন র‍্যাংক থেকে আপনার সাব ইন্সপেক্টর থেকে প্রমোশন পেয়ে উপরে এসেছিলেন। হু, তাকে হু। নিয়ে এসে যে আপনার ইনভেস্টিগেশন করা হলো, সেটা দিয়ে তার মার্ডার কেসের বিচার হয়েছে। মার্ডার তো জি। বঙ্গবন্ধু কি শুধু একজন বঙ্গবন্ধু একটা সাধারণ মানুষ ছিলেন? যে আপনি হু, হু। আমি মার্ডার হয়ে গেলাম, আমার মতন একটা মার্ডার কেসের বিচার হয়ে গেল যে অমুকে এসে অমুক যন্ত্র দিয়ে তাকে মার্ডার করে ফেলেছে। হু, হু। তার জন্য ওই ২ বিঘা জমি দায়ী বা তার একটা ফ্ল্যাট দায়ী। তা হু, তো হু। নয়। তার সঙ্গে আন্তর্জাতিক পলিটিক্স জড়িত, সারা বাংলাদেশ জড়িত, বিভিন্ন বিষয় জড়িত। হু, তো হু। সেটার বিচার তো হয়নি। দেখেন, আমি আপনাকে একটা উদাহরণ দেই। জি, কাইন্ডলি। জেনারেল এরশাদ ওই সময় চিফ অফ আর্মি স্টাফ, জি। যখন জেনারেল জিয়া নিহত হন। হু, হু। জেনারেল এরশাদের বাড়ি এবং জন্ম হলো কুচবিহারে, জি। এবং তার আত্মীয়-স্বজন সেখানে আছে। হু, হু। এবং তিনি প্রেসিডেন্ট হিসেবে সেখানে একবার গেছিলেন, হু, হু। তার আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করার জন্য। এটা হু, হু। একটা। যখন বঙ্গবন্ধু নিহত হন, জি। তখন জেনারেল এরশাদ দিল্লিতে এনডিসি করতেছিলেন, ন্যাশনাল ডিফেন্স কোর্স করছিলেন, হু, হু। ইন্ডিয়ান ন্যাশনাল ডিফেন্স কলেজে। ওই জি। সময়টাতে জেনারেল মঞ্জুর আমাদের যে দিল্লিতে যে এম্বাসি ছিল, তার হু, হু। মিলিটারি অ্যাডভাইজার ছিলেন। আপনি যোগাযোগটা বুঝতে পারছেন? জি। মানে সবাই যারা জেনারেল মঞ্জুর জিয়া হত্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং জেনারেল এরশাদ জিয়া হত্যার পরপরই রাষ্ট্র ক্ষমতায় আসেন এবং সবার রুট দেখা যাচ্ছে ইন্ডিয়াতে। তারা ইন্ডিয়াতে আইদার ট্রেনিং করছেন এবং বা এবং কোনোভাবে নেটওয়ার্ক। যেদিন বঙ্গবন্ধু নিহত হন, মানে কাকতালীয়ভাবে জেনারেল এরশাদ এবং মঞ্জুর দুজনেই কিন্তু বঙ্গভবনে উপস্থিত ছিলেন। এবং জেনারেল আচ্ছা। জিয়া তাদেরকে দেখে বলছে যে, "তোমরা এখানে কেন? কে তোমাদেরকে আসতে বলছে? হু, হু, চলে যাও, ভারতে যাও।" তাহলে কে হু, তাদেরকে ছুটি দিল? কার পারমিশন নিয়ে এসেছিল? হু, হু। আপনি বলেন আমাকে। আপনি আচ্ছা। যোগাযোগটা দেখেন। হু, হু। যোগাযোগটা আপনি যদি এনালাইসিস করেন, জি। তাহলে কিন্তু উত্তর আপনি পেয়ে যাবেন। হু, হু। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ আপনাকে। আমি আশা করছি যে দর্শকরা যারা এটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, এটা একটা নতুন চিন্তার খোরাক হবে। এট লিস্ট আমার জন্য হয়েছে। আম আমি একটু মুভ অন করছি যে ভারতের স্বার্থটা তো আমরা আলাপ করলাম। যে বিডিআর এর ঘটনা কেন ঘটাবে তাদের কি স্বার্থ? আমরা কিছুটা আম আ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইনভলভমেন্ট, তার ব্যাকগ্রাউন্ড আমরা কিছুটা নিয়ে আসলাম।
উনি কেন প্রধানমন্ত্রী হিসেবে নিজের দেশের ফোর্সকে বা অফিসারদেরকে হত্যায় সম্পৃক্ত হবেন? আম, আমরা যদি একটু দল হিসাবে আওয়ামী লীগের ক্ষেত্রে আসি, আপনাদের তদন্তে বা এই কমিশনের রিপোর্টে আওয়ামী লীগের নেতৃস্থানীয় কাদের কথা এসেছে বা সম্পৃক্ততা আপনারা পেয়েছেন? শেখ হাসিনারটা আমরা বুঝতে পেরেছি, আর কারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনাটার সাথেও জড়িত ছিলেন বলে যেমন আপনারা পেয়েছেন? ফজলুর তাপস, হুম, ব্যারিস্টার ফজলুর তাপস, তারপরে ফজল করিম সেলিম, হুম, হুম, তারপরে মির্জা আজম, হুম, নানক, হুম, হুম। সাহারা খাতুন। সাহারা খাতুনকে অতখানি আমি ইয়ে মনে করি না, ইন্টেলেকচুয়াল মনে করি না আমি। আচ্ছা, আচ্ছা। যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি ওই সময়, তার সঙ্গে হুম, যোগাযোগ হয়েছে আর কি। হুম, হুম, তো হুম, এই এগুলো তো জড়িতই, হুম, হুম, এবং দল হিসেবে এটা জড়িত হয়েছে। কারণটা হলো এরা মিছিল করে আওয়ামী লীগ, যুবলীগ, হুম, হুম। ছাত্রলীগ এরা বিলখানায় ঢুকেছে, আবার অনেক ষড়যন্ত্রকারীকে নিয়ে বের হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আচ্ছা, স্লোগান দিয়েছে, বাধা সৃষ্টি আচ্ছা, করেছে। তো আচ্ছা, আমরা এই জন্য ওই দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার করবার ব্যবস্থা আমরা সুপারিশ করেছি। আচ্ছা। জি, এই সুস্নাত যে নেতৃত্বে। নামগুলো, জি, যে নামগুলো আপনি বললেন যে ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, সাহরা খাতুন আপনি কিছুটা উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে। তাদের নাম কিন্তু তখন থেকেই শুনতে পাচ্ছিলাম আমরা। এই ২০০৯ সালের পর থেকেই এই নামগুলো এসেছে। তাদেরকে আমরা জি, অ্যাক্টিভলি এঙ্গেজড হতে দেখেছি বিডিআর এর আশেপাশে ওই ঘটনার পরপরই। জি। এই যে নামগুলো আপনি বললেন, এরা কি আপনার মনে হয় যে বিডিআর এর ঘটনা ঘটেছে, শেখ হাসিনা পাঠিয়েছে, আম ওখান থেকেই তারা সম্পৃক্ত হয়েছে? নাকি এই যে হত্যাকাণ্ড হবে এটার প্রায়র নলেজও তাদের ছিল? কারণ তারা পরিকল্পনাতে পার্টিসিপেট করেছে অ্যাক্টিভলি। মানে ষড়যন্ত্র তো 100% কেউ কাউকে বলে না। হুম, ষড়যন্ত্রটা হুম। এমন যে, যেমন আমি একটা উদাহরণ দেই, অনেক জি, বিডিআর সদস্য জি। কে বলা হয়েছে যে আমরা জিম্মি করব। হুম, হুম। অফিসারদেরকে জিম্মি করে আমরা দাবি আদায় করব। জি। এবং ওইদিকে ফজলুল করিম সেলিমের বাসায় যখন এই আলোচনাগুলো হয়, একসময় হুম, হুম, বলা হয়েছিল যে অফিসারদেরকে জিম্মি করা হবে। পরে সিদ্ধান্ত হয় যে অফিসারকে হত্যা করা হবে। হুম, এবং হুম, আমাদের ধারণা এই লিস্ট তৈরি করা হয়েছে কাকে কাকে হত্যা হুম। করা হবে, জি। এবং তাদেরকেই হত্যা করা হয়েছে। অন্য যারা তাদেরকে হত্যা করা হয়নি, যারা লিস্টের বাইরে। হুম, হুম। এটা আমাদের, দেখেন এই একটা তদন্ত করতে গিয়ে সব তদন্ত যে আপনি করতে পারবেন তা তো নয়, রাইট, সব রাইট। কথা আপনি বলতে পারবেন তাও তো নয়। হুম, কিন্তু হুম, হুম। একটা ভিতরে তো একটা প্রতীতি জন্মে, মনের হুম, ভিতরে। হুম, হুম। আপনি তো হুম, হুম। বুঝতে পারেন যে বিডিআর পিলখানার মতো ছোট্ট একটা জায়গায় হুম, হুম। কিছু অফিসার বেঁচে যাবে, এটা তো মনে হওয়ার কথা নয়। সবারই নিহত হয়ে যাওয়ার কথা, তো সবাই কিন্তু রাইট। নিহত হয়নি। কতজন অফিসার ছিলেন? ৫৭ জন মারা গিয়েছেন আমরা জানি। মানে কতজন ওখানে অফিসার ছিলেন? ১০৭ জন অফিসার ছিল দরবার হলে, আচ্ছা। তার মধ্যে ৫৭ জন নিহত হয়েছে। 107, 107। ১০৭ জন, তারপরে ৭৭ জন আচ্ছা। নিহত হয়েছে, জি, উদ্ধার হয়েছে কিছু, আর কিছু এসকেপ করে চলে গেছে, পালিয়ে চলে গেছে। জি, জি, জি। হ্যাঁ, তো হুম, এখন হুম, কথা হলো যে আমার ধারণা হয় এটা লিস্ট তৈরি করা হয়েছে যে কাকে কাকে হত্যা করা হবে। হুম, হয়তো হুম, তাদের ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো ওইভাবে করা হয়েছে। হুম, হুম, তো এখন প্রশ্ন হলো যে এটা যে ষড়যন্ত্র, আপনি হুম, যে হুম, কথাটা বলছিলেন ডাল ভাত এবং অন্যান্য, তা সেটার জবাব দিচ্ছি আমি আমরা প্রশ্ন করার আগে। দেখেন, ডাল ভাতের ব্যাপারে সোলজারদেরকে বলা হয়েছে তোমরা টাকা পাও নাই, এই পাও নাই, ওই পাও নাই, হ্যাঁ হুম, হুম, তোমরা ইয়ে করো, এই দরবার হলে তোমরা অফিসারদেরকে জিম্মি করবা, জিম্মি করে তোমাদের দাবি আদায় করে নিবা, এই তো। হুম, হুম, কিন্তু হুম, হুম। ভিতরে আর একটা ষড়যন্ত্র হয়েছে পিছন দিকে, যেটা এরা জানে না, যে তোমরা গিয়ে অফিসারদেরকে মারা শুরু করবা, তখন দায় ভারটা গিয়ে পড়বে এদের উপরে। রাইট, রাইট। এরা তখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে তোমাদের সঙ্গে যোগদান করা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উপায় নেই। ঠিক মানে এই বিভিন্ন তো জেনারেল, স্তরের ষড়যন্ত্র হয়েছে আরকি। কাউকে ইউজ করা হয়েছে, কাউকে দিয়ে এক্সাক্টলি এক্সিকিউশন করা হয়েছে। কেউ পিছনে আছে। যেমন বিভিন্ন আপনি স্তরের জেনারেল ষড়যন্ত্র। জিয়ার সময় দেখেন একই প্যাটার্ন প্লে করা হয়েছে। হুম, হুম, জেনারেল মঞ্জুর বলেছেন যে তোমরা জেনারেল জিয়াকে হাইজ্যাক করে ক্যান্টনমেন্টে নিয়ে আসবে, এখান থেকে হেলিকপ্টারে করে আমরা বঙ্গভবনে গিয়ে নামবো হুম, এবং আমরা একটা বিপ্লবী সরকার গঠন করব, এবং তাকে দিয়ে হুম, এই ঘোষণা আমরা দেওয়াবো। হুম, হুম, এইটা ছিল পরিকল্পনা। কিন্তু যারা জেনারেল জিয়াকে হত্যা করতে চেয়েছেন, তারা পরিকল্পনা করেছেন যেটা জেনারেল মঞ্জুর জানে না। হুম, হুম, ওই হাইজ্যাক করতে গিয়েই কিন্তু একজন জেনারেল জিয়াকে হত্যা করে বসছে। তখন এর দায়ভারটা কি পড়ছে? মঞ্জুরের উপরে, মঞ্জুর আহমেদ। যার জন্য হুম, কোনো প্রস্তুতি তার ছিল না। হুম, হুম, হুম।
কোনো উপস্থিতি ছিল না। সিরাজুলের মতো উনি ধরা দিলেন এক চা জি, শ্রমিকের বাসায়। যদি তার রাইট। পরিকল্পনা থাকতো, উনি যদি পরিকল্পনা করতেন জেল যেকে হত্যা এসকেপ করতে হয়ে হবে, যেতেন। জি। হত্যা করতে হবে কিংবা হাইজ্যাক করতে হবে, দরকার হলে হত্যা করব। ওই হুম, জন্য হুম, ওখানে তো বাংলাদেশ ব্যাংকের শাখা আছে। সেখান থেকে হুম, হুম, কোটি, কোটি টাকা উনি নিয়ে নিতেন। ওখানে হেলিকপ্টার ছিল। হুম, হুম, জেল হুম, এ জি 24 ডিভিশনের জিওসির একটা ডেডিকেটেড হেলিকপ্টার আছে। আরো হুম, হেলিকপ্টার ওখানে ছিল, এয়ারবেজ আছে। সেখান হুম, হুম, থেকে সেগুলোকে নিয়ে এসে পাইলটকে হাত পা বেঁধে ওখানে বসে রাখতো। হুম, এবং হুম, যখন এটা ফেল করতো, তার যে কিচেন ক্যাবিনেট ছিল, তাদেরকে নিয়ে টাকা পয়সা নিয়ে এসে ভারতে চলে যেত। হুম, হুম, হুম। কিন্তু সেটা তো সে করে নাই। তার মানে তার তার মানে প্ল্যানই নাই যে জেনারেল জিয়া যে মারা যাবেন, হত্যা করা হবে এটা উনি তার আ পরিকল্পনাই নাই। চিন্তাও করেননি। ঠিক জি, জি। বিডিআর এর ক্ষেত্রেও কিন্তু ওই জিনিসটা হয়েছে। হুম, সৈনিকদেরকে হুম, হুম, বোঝানো হয়েছে তোমরা জিম্মি করবা, আর এদিক থেকে হত্যা করা হবে আর দায়ভার গিয়ে পড়বে তাদের উপরে। তারপরে যা হওয়ার জি, তাই হবে। তো জি। এখন কথা হচ্ছে, অনেকেই বলেন যে সৈনিকরা এই জড়িত নয়। অনেক সৈনিক জড়িত বিডিআর এর এই হুম, হুম, ষড়যন্ত্রের সঙ্গে। হুম, এবং হুম, অন্যরা দোষী এই জন্য যে তারা রেজিস্ট করেনি। হুম, ধরে নিলাম আমি ১০০ সৈনিক হত্যা করেছে। ১০০ সৈনিক হত্যার সঙ্গে জড়িত ছিল। ওখানে হুম, ৮,০০০ সৈনিক ছিল। তারা জি। হাতিয়ার নিয়ে অফিসারদেরকে রক্ষা করার জন্য এই বিদ্রোহীদের বিপক্ষে রুখে দাঁড়ালো না কেন? হুম, 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 তো তাদের সেই দিক থেকে তারাও দোষী। হুম, তারা বলতে পারবে না যে আমরা নির্দোষ। অ্যাবেটমেন্ট যেটাকে বলে আইনে, জি, যে জি, প্রশ্রয় দেওয়া। জি, জি। সেই থেকে আ তারাও দোষী। আ আপনারা আপনাদের রিপোর্টে আ আপনারা আ আ সরকার প্রধান শেখ হাসিনা, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা, তাকে আপনারা দায়ী করেছেন। আপনারা আওয়ামী লীগের কিছু নেতার নাম একটু আগে আমরা বললাম। তাদেরকে আপনারা দায়ী করেছেন। আপনি বলছেন যে দল হিসাবেও আওয়ামী লীগকে আপনারা দোষী হিসাবে দেখেছেন। আম রিকমেন্ডেশন কি দিয়েছেন? আওয়ামী লীগের দল হিসাবে কি আপনারা কোন বিচার বা কোন শাস্তি অলরেডি এটার এটা কিছুটা এই ব্যান মুহূর্তে আমার আছে খেয়াল বাংলাদেশে। নাই। তবে জি, তাকে দল হিসেবে তাকে আমরা শাস্তির আওতায় আনার জন্য সুপারিশ করেছি। এখন কি আচ্ছা, সেটা প্রচলিত আইনে যেটা সর্বোচ্চ শাস্তি হবে সেটাই হবে। আচ্ছা, আমি আচ্ছা, স্পেসিফিক ওয়ার্ডটা হয়তো বলতে পারছি না আপনাকে। কিন্তু জি। আম আম দল হিসেবে তার বিচারের আওতায় আনার কথা আমরা বলেছি। দোষী সাব্যস্ত আচ্ছা, করেছি। আচ্ছা। আম বাম আ বিডিআর এর যে ৫৭ জনকে হত্যা করা হয়, আপনি একটু আগে বললেন যে এই ৫৭ জনকে সম্ভবত আগে থেকেই লিস্ট করা হয়েছে। কারণ আউট অফ ১০৭ জনের মধ্য থেকে এই ৫৭ জন কেন হত্যা হলো? বাকিরা কিভাবে স্কেপ করলো বা চলে গেল বা উদ্ধার হলো বা কি হলো? এই ৫৭ জনকে যে লিস্ট করা হলো, কেন? মেইন কারণটা কি? এদের মধ্যে কমন ফ্যাক্টরটা কি? মানে যেমন মনে করেন কর্নেল গুলজার, সে তো ওই যে অ্যা শেখ কি আব্দুর রহমান না যে মির্জা আজমের বোনের বোনের জামাই-টামাই জি, এদেরকে জি, জি, ধরেছিল। জি, জি। আ সেই থেকে একটা গ্রাজ ছিল আওয়ামী লীগের এবং বিশেষ করে নানকের। হুম, হুম, আ হুম। মানে যেহেতু ওই বাংলা ভাই যে ওই জি, তাকে আ মির্জা আজমের ভগ্নিপতি। জি, মির্জা আজমের ভগ্নিপতি জঙ্গি নেতা, জেএমবি নেতা বাংলা ভাই তাকে এই না কর্নেল বাংলা ভাই না, গুলজার আরেকজন আছেন। শায়েক আব্দুর রহমান, সরি শায়েক শায়েখ আব্দুর আব্দুল রহমান। জি, শায়েখ শায়েক আব্দুল। আব্দুর রহমান, জি। তো তাকে এগুলোকে যেহেতু ধরার গ্রেফতার ক্ষেত্রে করে বা কিন্তু তার শাস্তির মধ্যে দেয়, এজন্য মির্জা আজমের ব্যক্তিগত ক্ষোভ হচ্ছে কর্নেল হইতে পারে গুলজারের এবং অন্য অফিসারদেরকে হয়তো তারা অ হয়তো ন্যায়ের পথে ছিল তারা। ন্যায় করা যেটা, হুম, বিভিন্ন হুম, যেমন হুম, র‍্যাবের থেকে হয়তো ন্যায় করেছে। এই হুম, হুম, জঙ্গিবাদ-টঙ্গিবাদ যেসব আওয়ামী লীগ যে অন্যায় করার চেষ্টা করেছে তাকে দিয়ে হয়তো সেটা পারেনি করতে। তো এই জি, জি। সবের এই বিভিন্ন ধরনের, আমি রাজনৈতিক পরিচয়ের কথা বলতে চাই, সেটাও হতে পারে। হুম, 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 রাজনৈতিক পরিচয়ের কথাও হতে পারে, তাদের ফ্যামিলি অমুক রাজনীতির সঙ্গে জড়িত। সেটাও হতে পারে। কিংবা হুম, হুম, এরা র‍্যাবে এসে বা অন্য অর্গানাইজেশনের থেকে, ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের থেকে হয়তো জি। আওয়ামী লীগের দলের বিরুদ্ধে কাজ করেছে। দেশের স্বার্থে আচ্ছা। কাজ করেছে। সেদিক থেকে হয়তোবা ওই লিস্টে তাদের নাম আসতেও পারে। হয়তো কিন্তু ওই ব্যাপার ওই হচ্ছে যে লিস্টে আছে। আওয়ামী লীগ এদেরকে ওএসডি করা, চাকরি থেকে বরখাস্ত করা এরকম শাস্তিমূলক ব্যবস্থায় না গিয়ে একদম মেরে ফেলা, এরকম এক্সট্রিম লেভেলে চলে গিয়েছে। মানে এটা বিশ্বাস করতে অনেকেরই কষ্ট হবে আরকি। না সে তো গেল। আমার তো নিজের চোখে দেখলাম না যে আপনার ১৭ জন অফিসারের নিহত হলো। এটা তো বাস্তবতা। জি, জি, জি। বলেন আপনি বাস্তবতা কি না? বলেন আপনি। তারপরে না আর্মি এটাই বাস্তবতা। দাঁড়িয়ে থাকলো। চিফ অফ স্টাফ তার হেডকোয়ার্টার ছেড়ে যমুনায় গিয়ে ৬ ঘন্টা বসে থাকলেন। এসব বাস্তবতা তো। আত্মগোপনে চলে গেলেন অনেকটা। আত্মগোপনে চলে গেলেন। এ তো সব জি, বাস্তবতা। জি। আম 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 আ একটা জিনিস আপনার কাছ থেকে জেনে নেই। তৎকালীন পুলিশ প্রধান আ নূর মোহাম্মদ, পুলিশের পরিদর্শক নূর মোহাম্মদ। আ আপনাদের রিপোর্টে তার ব্যাপারে কি এসেছে? তার কি কোন ভূমিকা ছিল? না তার ভূমিকা ছিল যেমন ওখানে আ যখন অস্ত্রগুলো সমর্পণ করা হয় উনিও ওখানে ছিলেন।
তো অস্ত্র সমর্পণ করা হচ্ছে, মানে ওই বিদ্রোহীদের কাছেই অস্ত্রগুলো দেওয়া হচ্ছে। তারপরে আচ্ছা, এরা চলে আসছে, বিদ্রোহীরা তো পুলিশকে গ্রহণ করা উচিত ছিল, করে সেগুলোকে রাইট, আলাদা করে ফেলা উচিত ছিল, রাইট। যাতে আর বিদ্রোহ করতে না পারে। কিন্তু তা ওরা চলে আসার পরে তো আবার গোলাগুলি শুরু হয়ে গেছে। এরকম অনেক ফেলিওর তার আমরা দেখতে পেয়েছি, যেটা যেমন কর্ডন করা উচিত ছিল। যে এত বিডিআর সব পালিয়ে গেল, উনি হুম, হুম, কর্ডন কর্ডন করার কোনো ব্যবস্থা উনি গ্রহণ করেননি হুম, হুম, হুম। সেইভাবে। মানে 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 এই আইজিপি নূর মোহাম্মদ, উনি উনি কি পরিকল্পনায় ছিলেন নাকি ওনার জাস্ট মিসম্যানেজমেন্ট হয়েছে সেখানে উনি মিসম্যানেজমেন্ট ছিলেন? আমার মনে হয় পরিকল্পনায় পুলিশের আইজিপি কে রাখার আমার মনে হয় না ছিলেন। আচ্ছা। তবে উনি মিসম্যানেজমেন্ট করেছেন, সেগুলো নিয়ে আমরা ওখানে তুলে এনেছি আর কি, মেনশন করেছি। কারণ হচ্ছে, যে কারণে আমি জানতে চাচ্ছি, আপনি যদি এখন বলতেন যে না উনিও পরিকল্পনায় জড়িত ছিল, তাহলে পরে আমি আপনাকে যে প্রশ্নটি করতাম সেটি হচ্ছে যে ওনার নিজের আপন মেয়ের জি 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 যে জি জি জি। হাজবেন্ড, সেখানে উনি নিহত হয়েছে। ক্যাপ্টেন, আমি নামটা ভুলে গেছি, হুম। সে নিহত হয়েছে, সেটা জি কিভাবে জি। হলো আর কি, এটা আমি প্রশ্ন করতাম, বাট না আপনি না, বলছেন যে সেটাই সে সেটাই জানতেন। আমাদের না, আমরাও দেখেছি যে তার মিসম্যানেজমেন্ট, কর্ডন করা উচিত ছিল, পুলিশের যেসব দায়িত্ব ওই সময় জি। পালন করা উচিত ছিল, সেই দায়িত্বগুলো সেভাবে পালন করা হয়নি। হুম, হুম, এবং যদি কর্ডন থাকতো তাহলে কিন্তু এরা পালিয়ে যেতে পারতো না, রাইট, এবং রাইট, বিদ্রোহীদেরকে ওইভাবে চিহ্নিত করা সম্ভব ছিল আর কি। কিন্তু সেটা তো হয়নি, জি, সেটা করেননি। জি। আমরা আহ, এই এই নরকীয় হত্যাকাণ্ডের যারা পিছনের কুশীল তাদের নিয়ে আলাপ করছি, ইন্ডিয়ার ভূমিকাটা আলাপ করলাম, আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা আলাপ করলাম, এবং তার দলের ভূমিকা আলাপ করলাম, কিছু আম, নেতাদের সম্পৃক্ততা সহ। আমরা যদি একটু চলে যাই, আমরা শুরুতে বলেছিলাম তিনটি মেজর ফোর্স আছে, ভারত আওয়ামী লীগ, সেনাবাহিনীতে কর্মরত কিছু অ্যাক্টিভ ডিউটি অফিসার যারা তাদের ব্রাদার অফিসারদের এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল। এই প্রসঙ্গে যদি আমরা একটু যাই, আপনারা রিপোর্টে কি পেয়েছেন বা আপনারা তদন্তে কি পেয়েছেন? আর্মি অফিসার আপনারা সম্ভবত লেফটেন্যান্ট কর্নেল, পরবর্তীতে সম্ভবত ব্রিগেডিয়ার জেনারেল শামসের কথা বারবার এসেছে আপনাদের এই তদন্তে বিভিন্ন সাক্ষীদের। আহ, জি, আহ, ওখানে আমেরিকাতে আহ, আছেন এখন বোধহয়। খুব সময় জি, আমেরিকাতে আছেন। জি জি, তার জি। তার স্টেটমেন্ট আমরা নিয়েছি, তাকে জুমে নিয়ে এসে আমরা তার সঙ্গে আলোচনা করেছি। তার ভূমিকাটা একটু বলবেন যে 44 উনি কিভাবে জড়িত ছিল, একটু উনি ভূমিকাটা 44 বলবেন। রাইফেল ব্যাটালিয়নের সিও ছিলেন, এবং কাকতালীয়ভাবে 44 রাইফেল ব্যাটালিয়নের কোনো অফিসার নিহত হয়নি। আচ্ছা। জি। এবং অনেকের কাছে সৈনিক এবং অফিসারের কাছে, বিশেষ করে সৈনিকদের কাছ থেকেও আমরা স্টেটমেন্ট পেয়েছি যে তার জড়িত থাকার আভাস পাওয়া যায়। আচ্ছা। জি। কতজন আর্মি অফিসার, যারা অ্যাক্টিভ ডিউটি আর্মি অফিসার ছিলেন, কতজন এই হত্যাযজ্ঞের ঘটনা আগে থেকেই জানতেন, কোনো না কোনো ভাবে জড়িত ছিলেন, কোনো না কোনো ভাবে জানতেন, কতজন সেটা? এই মুহূর্তে আমি ঠিক বলতে পারবো না আপনাকে। বেশ কিছু অফিসার তারা এগুলো জানতো। এখন দেখেন, আমি লেফটেন্যান্ট কর্নেল এনশাদ বোধহয় নিহত হয়েছেন। উনি আরইসিউ প্রধান ছিলেন, মানে সিকিউরিটি ইউনিটের প্রধান ছিলেন। এখন উনি হুম, নিহত হয়েছেন, কিন্তু সমস্ত আরইসিউ ইউনিট আপনার এই যে বিদ্রোহের সঙ্গে জড়িত হয়ে পড়েছেন, উনি কিন্তু বুঝতে পারেননি জিনিসটা। হুম, হুম, তো এই ধরনের আহ, মানে একজন কমান্ডার হিসেবে ওইটা বুঝতে না হুম, পারাটা, তো এটা তো নানান ধরনের জন্ম দেয়, চিন্তার জন্ম দেয়। জি, তিনিও কিন্তু নিহত হয়েছেন, তিনিও নিহত হয়েছেন। হুম, হুম, তো এখন এটাকে আমি ষড়যন্ত্র বলছি কেন, এর আরেকটা উদাহরণ আপনাকে আমি দিই। যে যে সৈনিকরা বলছে যে আমরা জিম্মি করতে চেয়েছিলাম, তাই তো, জি, জি, পরে যেহেতু নিহত হলো। এখন যারা নিহত করেছে বিডিআর এর সৈনিক, তারাও বলছে যে আমরা আহ, নির্দোষ, এটা অন্যরা এসে নিহত করেছে। হুম, হুম, এটা বলতে চায় তারা আর কি। অনেকে জি, স্বীকার করেছে যে তারা বিদ্রোহের সঙ্গে জড়িত ছিল। জি, এখন দেখেন, এটা এটা যে ষড়যন্ত্র, জেনারেল শাকিল তিনি হলেন বিডিআর প্রধান ওই সময়। তো তাদের হুম, হুম, ডাল ভাতের দাবিটা পূরণ করবে কে? তিনি তো পূরণ করবেন, জি, তাই নয় কি? তাদের যে জি, পাওনা আছে সেটা তো তার গ্রিভান্স আছে, সেগুলো উনি পূরণ করবেন। আর যিনি সৈনিক ওই টাকার জন্য দাবি তুলছেন, তাকে তো বেঁচে থাকতে হবে ওটা উপভোগ করার জন্য, নাকি? রাইট, তো যখন উনি জেনারেল শাকিলকে নিহত করলেন, তার সঙ্গে অন্য অফিসারদেরকে মেরে ফেললেন, তো নিজের জীবনকেই তো উনি বিপদসংকুল করলেন। জি, আর যে দাবি পূরণ করবে তাকেই মেরে ফেললো। তো তাহলে হুম, এই দাবিটা কিন্তু আসলে ধোবে টেকে না। হুম, হুম,
এটা ছিল একটা মানে হত্যা করার একটা মানে ষড়যন্ত্রের একটা যে অ্যাক্টিভ ডিউটি যে অফিসাররা তাদের ব্রাদার অফিসারদেরকে হত্যার সাথে জড়িত ছিল, আগে থেকে জানতো বা কোনো না কোনো ভাবে জড়িত ছিল, তাদের বেনিফিটটা কি? তারা কেন নিজের কোর্সমেট, ব্যাচমেট, জুনিয়র সিনিয়রদেরকে হত্যা করছে? তাদের বেনিফিটটা কি? তাদের বেনিফিট যদি আমরা দেখি, এখানে এই মানে হত্যাযজ্ঞের সঙ্গে সরাসরি জড়িত তো ওইটা আমি বলবো না। জড়িতটা হলো যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন আছে, যেমন ডিজিএফআই, তারা জেনেছে যে লিফটেড বের হয়েছে এবং কুকুরের মতো অফিসারদেরকে তাড়ানো হবে, মানে খারাপ কথা বলা হয়েছে ওখানে। এইটা নিয়ে কোনো রকম মুভ করেনি। এখন তার বেনিফিট হলো উনি সুপারসিডেড ছিলেন, একজন সুপারসিড হয়ে গেছে, প্রমোশন হবে না, উনি লেফটেন্যান্ট জেনারেল হয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। সবাইকে পুরস্কৃত করা হয়েছে। জেনারেল আজিজ লেফটেন্যান্ট কর্নেল হিসেবে সুপারসিডেড ছিলেন, তাকে প্রমোশন দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে। মেজর জেনারেল হিসেবে বিডিআর কমান্ড করেছেন, ডিজিবিডিআর হিসেবে। আর্মিতে নিয়ে এসে তাকে চিফ অফ আর্মি স্টাফ করা হয়েছে। মানে জেনারেল আজিজ সাবেক সেনা প্রধান, উনি কি জড়িত ছিলেন বিডিআর এই ঘটনায়? তাকে তো জড়িত পেয়েছি বলেই তো আমরা যেভাবেই হোক জড়িত পেয়েছি বলেই তো আমরা সুপারিশ আপনি আমাকে করেছি। কিছু নাম বলবেন যারা অ্যাক্টিভ অফিসার ছিলেন আর অ্যাক্টিভ ডিউটি অফিসার ছিলেন? কিছু নাম আমার বলবেন মনে হয় যাদেরকে আপনি আপনারা আপনার সোর্স থেকে এগুলো কালেক্ট করেন, কেন আমি সবার কথা বলতে চাই না। যারা ফেমাস তাদের কথাই আমি বললাম, দু চারজনের আর কি, আচ্ছা। যে কারা জড়িত। কারণটা হলো যে কেউ কোনো অ্যাকশন নেয়নি। জি। আপনি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের হেড, আপনার অ্যাকশন নিতে হবে না? হুম, আপনি হুম, এনএসআই এর হেড, আপনাকে অ্যাকশন নিতে হবে না? কেউ কোনো অ্যাকশনই নেয়নি। হুম, হুম। তার মানে এটা হতে দিয়েছে আর কি। আচ্ছা, তাহলে পরে আপনার কাছে আমি যেটা জানতে চাই সেটি হচ্ছে যে আহ, বিডিআর এই হত্যাযজ্ঞের ঘটনার সময়ে তৎকালীন 46 ব্রিগেডের বিএম মেজর ওয়াকার সরাসরি শেখ হাসিনার সাথে যোগাযোগ রাখছিলেন। জেনারেল ওয়াকার এখন বাংলাদেশের সেনা প্রধান। আহ, সেই 46 ব্রিগেড অপারেশন শুরু না করে তিনি বারবার ব্রিগেড কমান্ডারকে আশ্বস্ত করছিলেন যেন এই কোনো অভিযান শুরু না হয়। এই ধরনের একটি প্যারালাল কমান্ড চ্যানেল তৈরি করা এবং অপারেশনের ব্যাঘাত সৃষ্টির কথা শোনা যায়। আপনারা এই ব্যাপারে কি পেয়েছেন? না, আপনাদের না, আমরা কমিশনার আমরা এটা ইনভেস্টিগেট করেছি। তিনি একটা কোম্পানি নিয়ে ১ম এ গেছিলেন। তো উনার অবস্থানটা আগে জানতে হবে। উনি একজন মেজর ছিলেন ওই সময় এবং ১৭ রাইফেল ব্যাটালিয়নে খুব সম্ভব সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তো তার সিও কিন্তু পোস্টিং হয়ে গেছিলেন। তো পরে উনাকে নিয়ে আসা হয়। উনি স্টেশন ত্যাগ করেননি বা কমান্ডও হ্যান্ড ওভার করেন নাই। মানে ওকার 2IC ছিলেন, সেকেন্ড ইন কমান্ড ছিলেন এবং উনার কাছে কমান্ড হস্তান্তর করে নাই। কিন্তু উনার পোস্টিং হয়ে গেছিল। পরে উনি এসে আবার কমান্ড টেক ওভার করেন এবং উনি পিলখানায় উপস্থিত ছিলেন। তো ওনার উপরে তার কমান্ডিং অফিসার আছেন, তার উপরে তার ব্রিগেড কমান্ডার আছেন। কাজে একজন 2ICর পক্ষে তো আর কোনো অ্যাকশন নেওয়া সম্ভব নয়। তাহলে তো আমাদের সব মেজরকে নিয়ে আসতে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেটা ওনার বিরুদ্ধে অভিযোগ যে উনি সরাসরি তখন তৎকালীন প্রধানমন্ত্রী আত্মীয়তার সুবাদে শেখ হাসিনার সাথে যোগাযোগ রাখছিলেন এবং এগুলো ওনার ব্রিগেড এগুলো কথা কমান্ডারকে উনি অনেকেই বলছিলেন যে বলেছেন। এখানে সরাসরি হস্তক্ষেপ না করতে। না, অভিযোগটা না, সেটা। এগুলো অনেকেই অনেক কথা বলেছেন। জি। সব কথা প্রমাণিত হয়নি তদন্তে। মানে আপনারা এটা প্রমাণ পাননি, তাই তো? না, না, এটা তদন্তে প্রমাণিত হয়নি। এটা আচ্ছা। একদিন তো তদন্ত এটা বের হবে, সেদিন আপনারা সবাই দেখবেন। জি। কেননা আমরা আ, কোনো সিকিউরিটি ক্লাসিফিকেশন দেই নাই এই তদন্তে এবং আমরা সরকারকে চিঠি লিখেছি এটাকে পাবলিক করে দেওয়ার জন্য। জি। আম 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 আমরা আরেকটা ব্যাপার আপনার থেকে জানতে চাই। সেটি হচ্ছে যে এই বিডিআর এর এই ঘটনা ঘটার পরে এই সেনাবাহিনীর ভিতরেও কিন্তু অনেক রিঅ্যাকশন হয়। অনেক সেনা অফিসাররা আমরা এটার অডিও তখনই শুনতে পেয়েছি যে দরবার হলে সেনা প্রধানের সাথে মইনের সাথে তর্ক হচ্ছে যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিজিট করেন। উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। এই বিডিআর এর ঘটনার পরে সেনাবাহিনীর অনেক অফিসারদেরকে যে চাকরি চলে গেছে শোনা যায় এবং এখন অনেকেই প্রকাশ্যে আসছেন। তারা তাদের নির্যাতনের কথা বলছেন, তাদেরকে গুম করা হয়। আমরা মেজর জাহিদের কথা জানি, তাকে হত্যা করা হয়। মেজর মহসিন আমাদের অনুষ্ঠানে এসেছিলেন। উনাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। আরো অনেক অফিসাররা আসছেন এখন। তো এই ব্যাপারে কমিশন কি কোনো রিকমেন্ডেশন করেছে যে তাদেরকে তাদের প্রাপ্য ফিরিয়ে দেওয়া হোক বা এই ধরনের আপনারা কোনো কিছু পেয়েছেন? আমরা ৬ জন অফিসারকে চাকরিচ্যুত করা হয়েছিল ওই সময়, যারা এই বিরুদ্ধে বলেছিল আর কি, ৬ হুম, জন। হুম। জি। আর পরবর্তী পর্যায়ে চিফ অফ স্টাফ আরও এসছেন। হুম, হুম, জেনারেল আজিজ চিফ অফ স্টাফ হয়েছেন, হুম, জেনারেল হুম। বেলাল হয়েছিলেন।
ইকবাল করিম ভূঁইয়া চিফ অফ স্টাফ হয়েছিলেন, জেনারেল মবিন চিফ অফ স্টাফ হয়েছিলেন। তাদের সময় পর্যায়ক্রমে বিভিন্ন কারণ দর্শিয়ে অনেক অফিসারকে চাকরিচ্যুত করা হয়েছে, যেগুলোর সঙ্গে মানে আপনি যদি ডাইরেক্ট বলেন বিডিআর হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত কি না, এইসবগুলো সঙ্গে অতখানি সম্পৃক্ত নয়। জি তো এটা দীর্ঘ সময় ধরে কিন্তু প্রায় 200-300 অফিসারকে কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে। আচ্ছা তো এটাকে ওদের ব্যাপারে রিকমেন্ডেশন করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল হুম হুম আর্মি হেডকোয়ার্টারের তরফ থেকে, সেখানে 3 বাহিনী প্রধানের সম্মতিতে আর কি, হুম হুম আর্মি নেভি এয়ারফোর্স সবখানেই তো এটা হয়েছিল, জি অফিসারের চাকরি গেছে আর কি। জি তো সেখানে আমারও কথা ছিল, বিকজ 2001 সালে আমাকে অকালীন বাধ্যতামূলক, 2002 সালে রাইট আমাকে অকালীন রাইট বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। তখন ওইটার টাইমটা ধরা হয়েছিল 2001 সাল থেকে নিচে, জি একেবারে 2024 পর্যন্ত। হুম 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 পরে আমি সেখানে গিয়ে আমার বক্তব্য উপস্থাপন করেছিলাম। লেফটেন্যান্ট জেনারেল শাহীন ওটার প্রধান ছিলেন। আমি হুম আমার বক্তব্য উপস্থাপন করেছিলাম। পরে কিন্তু ওটা আর হয়নি। পরে হুম জেনারেল হুম হাফিজকে দিয়ে একটা কমিটি করা হয়েছে এবং তারা অলরেডি তাদের সুপারিশ দাখিল করেছেন। হুম হুম এটাকে ধরা হয়েছে 2009 সাল থেকে তৎপরবর্তী পর্যায়ে। তো এই জন্য আচ্ছা যেহেতু এটা একটা কমিটি করে করা হচ্ছে, কাজে আমাদের এটা ওই পারভিউতে আমরা ওগুলোকে নেইনি, হুম হুম যে তদন্তের মধ্যে আনিনি। কেননা আচ্ছা সব তদন্ত করতে গেলে তো আপনি শেষ করতে পারবেন না, জি অনেক স্কোপটা অনেক বড় হয়ে যাবে আর অনেক কি বড় হয়ে যায়। জি আমরা আরেকটা কথা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই বা অনেক অফিসারও সেটা বলেন, সেটা হচ্ছে যে এই বিডিআর এই ঘটনার আগে বিভিন্ন কোম্পানি থেকে, বিভিন্ন প্লাটুন থেকে, বিভিন্ন সেক্টর থেকে আর্মি অফিসারদেরকে বদলি করে, পোস্টিং চেঞ্জ করে কোনো একটা অজুহাতে এই পিলখানাতে জড়ো করা হচ্ছিল এবং জড়ো করেই তাদেরকে এই হত্যাকাণ্ডের মধ্যে ফেলে দেয়া হয়। আপনারা কি এরকম কোনো পেয়েছেন, আলামত পেয়েছেন যে সিলেক্টেড আর্মি অফিসারদেরকে যারা নিহত হয়েছে তাদেরকে অস্বাভাবিকভাবে বদলি করা হয়েছে, জড়ো করা হয়েছে? না, না, এরকম আমরা পাইনি। এটা এটা আচ্ছা এটা একটা জনশ্রুতি। যখন আমরা এটা হুম, তদন্ত করতে গেলাম, তখন দেখি যে ব আ উম এই ১-২ জন দেখা যায় যে, যেমন এই যে আ আ কর্নেল গুলজার, হুম, হুম, উনি বোধহয় ২৪ তারিখে না ২৩ তারিখে জয়েন করেছেন। রাইট এইরকম ২-৪ জন। কিন্তু এট লার্জ এটা এইভাবে হয়েছে, এটা কিন্তু প্রমাণ হয়নি। জি কারণ এটা তো আপনার ওই যে এমএস ব্রাঞ্চ থেকে পোস্টিং হয় এবং ওই সময় এমএস মিলিটারি সেক্রেটারি যিনি ছিলেন, আ হুম, মাহবুব হায়দার খান মেজর জেনারেল, হুম, তাকেও আমরা ডেকেছি। তার স্টেটমেন্ট আমরা নিয়েছি আরকি। হুম, 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 নিয়ে আ আমরা অনেকটা নিশ্চিত হয়েছি যে ও এই যে কথাটা যে অফিসারদেরকে জড়ো করা হয়েছে, এটা আ ঠিক নয় আরকি। আমরা সেভাবে আচ্ছা কোনো প্রমাণ পাইনি। আচ্ছা ধন্যবাদ। আম আরেকজন স্পেসিফিক আর্মি অফিসারের ব্যাপারে আমি জানতে চাই, যিনি বিডিআর এর হত্যাযজ্ঞে শহীদ হয়েছেন এবং তার ওয়াইফ আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। আম আ বক্তব্য দিয়েছেন এবং উনি হয়তোবা সামনে আরো আসবেন। আমি বলছি মেজর তানভীরের কথা। তৎকালীন ক্যাপ্টেন, পরবর্তীতে মরণোত্তর মেজর। মেজর তানভীরের ব্যাপারে যেটি শোনা যায়, তাকে সহ আরো কয়েকজন অফিসারকে আম এই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার দিনগুলোতে ব্যারিস্টার ফজলে নূর তাপস, যার কথা আপনি বলেছেন আমাদের আলোচনায় এসে, তার গাড়িতে তুলে দেয়া হয় এবং এই ধরনের একটি অডিও রেকর্ডও এসেছে। এই ব্যাপারে কমিশন কি পেয়েছে? আমরা মেজর এটা আমরা তো তানভীরের ব্যাপারে যে ধোঁয়াশাটা আছে সেটি হচ্ছে যে মেজর তানভীর কি এই তাপসের গাড়িতে তুলে দেওয়ার কারণে তাপস কোথায় নিয়ে গেছে? মেজর তানভীর কি এখনো জীবিত আছেন? তার ভাগ্যে কি ঘটেছে? আপনারা কি পেয়েছেন? আমরা এটা নিয়ে তদন্ত করেছি এবং ৩ টা ডেড বডি আইডেন্টিফাই হয়নি। শুধু তানভীরের না, আরো ২ টা। ৩ টা ডেড হু, হু, বডি আইডেন্টিফাই হয়নি। তো ডেড বডি গুলোকে ম্যানেজ করার আ হু, হু, বা তাদের পরিবারের কাছে সঠিকভাবে হস্তান্তর করার দায়িত্ব হলো অ্যাডজুটেন্ট জেনারেল হু, হু, বাংলাদেশ আর্মির। ওই সময় জেনারেল মতিকে আমরা ডেকেছি এবং বিশদভাবে তাকে জিজ্ঞাসাবাদ আমরা করেছি। হু, হু, আ করে কেন এগুলো নিয়ে পোস্টমর্টেম হয়েছে আপনার ঢাকা মেডিকেল কলেজে। পোস্টমর্টেম হয়েছে আপনার ওই যে ইয়েতে, নওয়াব সলিমুল্লাহ হু, হু, মেডিকেল কলেজে। হু, হু, তো এটা করতে গিয়ে এবং যেহেতু ডেড বডি গুলো বিকৃত অবস্থায় ছিল, হু, মানে হু, চেনা যাচ্ছিল না অনেককেই। কিছু লাশ পুড়িয়ে ফেলা হয়েছিল। তো এগুলো ওই এতে ২ টা লাশ বা ৩ টা লাশ মানে আপনার ইয়ে করা যায়নি আরকি।
তো পরিবারদেরকে বেনিফিট দেওয়ার জন্য লাশগুলোকে তাদের গ্রহণ করতে বলা হয় আর কি। তো ২ টো লাশ বোধহয় গ্রহণ করা হয়েছে, কিন্তু এই তানভীরের ক্ষেত্রে ওটা গ্রহণ করা হয়নি। তো আমাদের যেটা ধারণা হয়েছে আর কি, এটা তদন্ত করতে গিয়ে, যে এটাকে এর সুরাহা করা বোধহয় আর সম্ভব নয়। এই আচ্ছা। তানভীরের ব্যাপারটা, উনি কি জীবিত আছেন না নিহত হয়েছেন, এবং যে সৈনিক বলছে যে তাকে গাড়িতে তুলে দিয়েছে, তারও হদিস আমরা খুঁজে পাইনি। তো আমরা বলেছি যে মিসিং ইন অ্যাকশন করা যেতে পারে বোধহয়, এই ধরনের একটা সুপারিশ আমরা দিয়েছি, যে অনেক যুদ্ধের সময় অনেক সৈনিকের লাশ খুঁজে পাওয়া যায় না, হুম, হুম। তো তখন তাকে মিসিং ইন অ্যাকশন বলা হয়, যে এই যুদ্ধ করতে গিয়ে সে হারিয়ে গেছে। এর একটা হুম, সময় আছে, সেই সময়টা অপেক্ষা করতে হয়, যদি তার মধ্যে সে ফিরে না আসে, তাহলে যে হুম। ফুল বেনিফিট সেটা পরিবারকে দেওয়া হয় আর কি। তো আমরা সেই নিরিখে এটাকে সুপারিশ করেছি আর কি বলে আমি মনে করি। যে আপনি যেটা বলছেন যে লাশ আইডেন্টিফাই করা যায়নি কারণ তারা এতটা মানে বিকৃত হয়ে গিয়েছে। ডিএনএ টেস্ট করেও কি এটা কনফার্ম হয়ে এটা গিয়েছে? ২-৩ বার নাকি ডিএনএ টেস্ট করা হয়েছে। জি। তো করে টোরে এটার কোনো সুরাহা হয়নি। আর মেজর তানভীরের পরিবারকে একটি লাশ দিয়ে বলা হয়। মেজর তানভীরের ওয়াইফ জি, জি, অভিযোগ বলে যে করেছেন ৪৭ বছর যে বয়স, অমুক তমুক, এটা ওটা, উনি তো সেটা গ্রহণ রাইট, করেন রাইট। নাই। করেন জি, নাই। উনি মন থেকে মেনে নেননি আরকি। উনি কখনো মেনে মন নেননি। থেকে মেনে নেন জি, জি, জি। যে মেনে মেজর নেননি। তানভীরের বয়স তো তখন আমরা সম্ভবত আমরা বলেছি যে জি, এই ১৬ বছর পরে এটাকে আর সুরাহা করা সম্ভব নয়। কেউ যদি করতে পারে সেটা করতে পারে। কিন্তু আপনার আমাদের ব্যক্তিগত কোনো অ্যাজাম্পশন আছে যে তানভীরের বাকি কি ঘটেছে? মানে একটা অ্যাজাম্পশন হচ্ছে যে তাপস তাকে নিয়ে গিয়েছে কিছু তথ্য আদায় করে নির্যাতন করে তাকে মেরে গুম করা হয়েছে, লাশ গুম করে ফেলা হয়েছে। আরেকটা হচ্ছে যে তাকে এখনো ভারতে নিয়ে গিয়ে কোথাও ভারতের কারাগারে হয়তোবা বন্দী আছে। এইটা এখন মনে করেন এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রে এখনো মানুষ মনে করে যে তিনি জীবিত আছেন। তো এই ধরনের একটা ঘটনা আরকি। মানে এটা আমার মনে হয় না উনি বেঁচে আছেন আরকি। এটা আমার ধারণা। কেননা এই অফিসারগুলোকে বেঁচে রাখার তো উদ্দেশ্য আওয়ামী লীগের নয়। আর হুম, হুম। তানভীরকে বাঁচিয়ে রেখে ভারতেরই বা কি লাভ? আর এই আওয়ামী লীগেরই বা কি লাভ? সে আচ্ছা, নিহত হয়েছে, এতে কোনো সন্দেহ আমার অন্তত নাই। আমার আচ্ছা, নাই। কারণটা হলো আচ্ছা। যে তাকে ভারতে নিয়ে যেয়ে ধরে রেখে কি করবে একটা ক্যাপ্টেন? সে কতটুকুই বা জানে? হুম, হুম। তাকে রেখে রেখে কি করবে? তো আমার ধারণা হয় যে মিসিং ইন অ্যাকশন বলেছি আমরা, যাতে পরিবার আপনার বেনিফিট পায়। জি, তারপরেও আমরা প্রত্যেকটা শহীদ পরিবারের জন্য আলাদাভাবে তাদেরকে বেনিফিট দেওয়ার কথা আমরা সুপারিশে জি, স্পেসিফিক্যালি উল্লেখ করেছি। জি। সেনাবাহিনীর ভূমিকার কথা আমরা আলাপ করছিলাম। এই ধরনের একটি ঘটনা যখন ঘটে, মিউটিনি হয়, বিদ্রোহ হয়, সেনাবাহিনীর তো কোন রকম পারমিশন চিন্তা ভাবনা করা ছাড়াই আগে এটাকে দমন করার কথা। যেখানে অলরেডি রক্তপাত চলছে বা তাদের আর্মি অফিসাররা, তাদের ব্রাদার অফিসাররা মারা যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। তারা যেটা করতে পারল না, এটা কি জাস্ট সেনা কমান্ড আমাদেরকে নির্দেশ দেয়নি, তাই পারিনি? এই ধরনের এক্সকিউজে কি তাদেরকে মানে আ আ মাফ করে দেওয়ার ব্যাপার না, না, আছে না, নাকি না, মাফ আপনাদের করে দেওয়ার কমিশনে কোনো কোনো স্কোপ নাই। মাফ করে দেওয়ার রে কোনো রে স্কোপ। আপনারা কি রিকমেন্ড করেছেন? তখন এই যে আমরা যে জেনারেল সুপারিশ ফেইলিউর করেছি, আমরা যাদেরকে দোষী পেয়েছি তাদেরকে আমরা বলছি প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য। সে আচ্ছা, প্রচলিত আইন মিলিটারি আইন হতে পারে, সেটা সরকার ডিসাইড করবে, এবং জি, সিভিল আইনও হতে পারে। জি, সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য। জি। আমরা বলেছি আরেকটি সাধারণত অভিযোগ মিলিটারি যেটি প্রবলেম, এটা মিলিটারিলি সলভ করা হবে। জি, এটাই হলো কথা। সেকশন 31 MEML 1952, এতে কোনো জি, সন্দেহ নাই। জি। এবং পলিটিক্যাল ডিসিশন দেওয়ারও কোনো স্কোপ। আমাদের এই অনুষ্ঠানে আম আ আ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হাসান নাসির এসেছিলেন কিছুদিন আগে। উনি একটি মন্তব্য করেছেন যে বিডিআর এর এই ঘটনায় প্রমাণ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দক্ষ না। তারা এরকম পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে না। তারা অলরেডি প্রমাণ করে দিয়েছে। আপনারও কি মনে হয় যে বাংলাদেশ সেনাবাহিনীর এরকম আম আ এরকম পরিস্থিতিতে তাদের রেডিনেস এর অভাব আছে? না। বি আপনার ফরেস্ট ব্রিগেড 10:30-11টার মধ্যেই ডিপ্লয় হয়ে গেছে ওখানে। আচ্ছা। তখন ১-২ জন অফিসার হয়তো নিহত হয়ে থাকতে পারেন আরকি। তাহলে তারা ইন্টারভেন করে নাই কেন? মানে কোথায় বাধা ছিল? ইন্টারভেন করে নাই বিকজ তো ষড়যন্ত্রের অংশ। তাদেরকে করতে দেওয়া হয়নি। তাদেরকে আচ্ছা। করতে দেওয়া হয়নি। যদি বলা হতো যে ইন্টারভেন করো, তাহলে তো যদি যদি সেনাবাহিনী প্রধান চাইতেন তাহলে ইন্টারভেন হয়ে যেত। মানে ওটা এই যে তাদেরকে করতে দেয়া হয়নি বলছেন, জি। এটার দায়ভার কি আপনি সেনাবাহিনী প্রধানকেই দিচ্ছেন? একজন ব্যক্তি নাকি এর মধ্যে অনেকেই আছে? সেনাবাহিনী প্রধান আছেন, সিজিএস আছেন, এর সঙ্গে ফরেস্ট ব্রিগেড কমান্ডার আছেন। আ আরো অনেকেই আছেন। অনেকেই। আচ্ছা, জি। আচ্ছা। এবং একটা প্যারালাল কমান্ড এস্টাবলিশ হয়েছিল ওইখানে। যেমন
জেল তারেক, প্রধানমন্ত্রী যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, হুম, তিনিও কমান্ড করতেছেন, ডিজিএফআই থেকে বলা হচ্ছে। এই ধরনের একটা জগা খিচুড়ি সৃষ্টি হয়ে গেছিল ওইখানে। আচ্ছা। জি। তো এই যে জগা খিচুড়ি সৃষ্টি হয়ে গেল, এটাই তো রেডিনেস এর অভাব বা বাংলাদেশ সেনাবাহিনীর না, যে রেডিনেসের অদক্ষতা, অভাব এখানেই তো নয়, এটা এখানে প্রমাণ হয়ে গেল। কমান্ডের অভাব হয়েছে। আচ্ছা। তাকে কমান্ড করা হয়নি, তাকে বলা হয়েছে ডিপ্লয় হয়ে যাও ওইখানে, রেস্টোর সিচুয়েশন। কিন্তু তারপরে বলা হচ্ছে তুমি ভিতরে ঢুকবে না, তুমি এই করবে না, ওই করবে না। আর সেখানে সেনাপ্রধান নাই। উনি যদি হুম, হুম, হুম। সেনাবাহিনী সেনা সদরে বসে কমান্ড করতেন, কেন এই ব্রিগেডটা হলো চিফ অফ স্টাফের অধীনে ডাইরেক্ট। এটা হুম, হুম। ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড, এটা ওয়ারেন্ট এ হোল্ডার বলে, জিওসিদের মতো ক্ষমতা তার। কাজে জি। সেনাবাহিনী প্রধানের কাছে উনি জবাবদিহি করেন এবং সিজিএস হুম, এর হুম। কাছে। কাজে জি। সেনাবাহিনী প্রধান নাই, সিজিওসও কোনো ব্যবস্থা নেয়নি, আর এখানেও এই ব্রিগেড কমান্ডারও কোনো ব্যবস্থা নিতে পারেনি। তবে ব্রিগেড কমান্ডারকে রেস্টোর সিচুয়েশন বলে তাকে পাঠানো হয়েছিল মৌখিকভাবে। কাজে তার জি। উচিত ছিল, এবং সবচেয়ে বড় কথা, তার একটা সৈনিক বিডিআর এর সোলজারের গুলিতে নিহত হয়েছে। হুম, হুম। এরপরও তো তাকে মানে উইথহোল্ড করার কোনো কিছু নাই, তিনি ইন্টারভেন করবেন। জি। সেটা তিনি করেন নাই। দিস ইজ ফেইলিয়ার, কমান্ড ফেইলিয়ার, জি। জি। কমান্ড ফেইলিয়ার। আম বা একটি অভিযোগ আছে যে বিডিআর এর যারা সাধারণ সৈনিক আছে, যাদেরকে একদম গড়পড়তাভাবে তখন গ্রেফতার করা হয়, তাদের মধ্যে থেকে যারা সত্য বলেছে, এই আওয়ামী লীগ আমলে যে তদন্তগুলো হয়েছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে যতগুলো ইনকোয়ারি হয়েছে এবং এই ব্যাপারে ইন্টারভেন করা হয়েছে, এর মধ্যে বিডিআর এর সাধারণ সদস্যরা যারা সত্য কথা বলেছে এবং এই ষড়যন্ত্রের কথা বলেছে বা তাদের ইনভলভমেন্টের যে বিষয়গুলো আপনারা এখন পাচ্ছেন, তারা তখন প্রত্যক্ষদর্শী হিসাবে যেটা দেখতে পেয়েছে, তাদেরকে অনেককে হত্যা করা হয়েছে জেলের মধ্যেই, পরে হার্ট অ্যাটাক হিসাবে চালিয়ে দেওয়া হয়েছে এবং যেন কোনো এটা সাক্ষী টাক্ষী যেন সব চলে যায়, সত্য সাক্ষ্য যারা দিচ্ছিল। এই ব্যাপারে আপনারা কোনো প্রমাণ পেয়েছেন আপনাদের? দেখেন, আমরা তো এই বিডিআর এর সৈনিকদের বিষয়ে, যেটা সাবজুডিস অবস্থায় আছে সুপ্রিম কোর্টে বিচারাধীন, হুম, হুম। ওই জি। আমাদের এই যে গ্যাজেট বের হয়েছে, ওখানে আমাদেরকে ওটাতে থেকে মানে হস্তক্ষেপ করতে নিষেধ করা হয়েছে, যে ওটা ওইভাবেই থাকবে, ওই সম্বন্ধে আমরা কোনো রকম কিছু বলতে পারবো না। তারপরেও আমরা অনেক সৈনিকের হুম, হুম। স্টেটমেন্ট নিয়েছি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত অনেক সৈনিক, যাদের আমরা মনে করেছি যে তাদের নেওয়া উচিত, সাক্ষ্য নেওয়া উচিত। জেলখানায় আমাদের সদস্যদেরকে পাঠিয়ে, সম্মানিত সদস্য যারা, এদেরকে টিম গঠন করে পাঠিয়ে তাদের স্টেটমেন্ট আমরা নিয়েছি, প্রমাণ জি। করার জন্য এটা যে ষড়যন্ত্র ছিল কিনা। জি। কিন্তু তাদের মামলা ঠিক হয়েছে কিনা, শাস্তি দেওয়া তাদের ঠিক হয়েছে কিনা, উচিত হয়েছে কিনা, এগুলোর ব্যাপারে আমরা কোনো তদন্তে যাইনি। না, এটা আমি জানতে চাচ্ছি না। আমি জানতে চাচ্ছি যে যেসব বিডিআর এর সদস্যরা তখন হার্ট অ্যাটাক বলে এসেছে, কিন্তু এখন অভিযোগ হচ্ছে যে তাদেরকে নির্যাতন করে মারা হয়েছে। কেন এটার নির্যাতন ব্যাপারে করে মারা এটার ব্যাপারে হয়েছে? কারণ আমরা হচ্ছে তারা সত্য সাক্ষ্য দিচ্ছিল, তারা এই ঘটনার আসল বিষয়টা প্রকাশ করছিল, এই জন্য এগুলো তাদেরকে এগুলো মারা হয়েছে। আপনারা এ- কিছু পেয়েছেন এই ব্যাপারে? কথাটা হলো, এগুলো জেনারেল মইনুল তখন চিফ অফ এই বিডিআর ছিলেন, বিডিআর এর হুম, হুম। প্রধান ছিলেন জেনারেল মইনুল। জি। তারও বক্তব্য আমরা নিয়েছি, এবং তাকে আমরা জিজ্ঞাসা করেছি যে এই হত্যাগুলো হলো কেন, হুম, কেন হুম, হুম। আপনি এটা নিবারণ করতে পারলেন না। তো হুম, সে হুম। সম্বন্ধে তার বক্তব্য আছে, আপনি দেখে নিতে পারবেন। আর ২ নম্বর হলো যে আমরা কমিশনের জি। সদস্যরা, আমরা কিন্তু জেলখানার যারা সত্য বলেছে তাদের স্টেটমেন্ট তো আমাদের কাছে আছে, রেকর্ডেড একেবারে। হুম, হুম, হুম। অনেক সৈনিক ভলেন্টিয়ার হয়েছেন আমাদের কাছে বক্তব্য দেওয়ার জন্য, অনেকেইকে আমরা ডেকেছি, তারা হুম। এসছে, বক্তব্য দিয়েছে। একটা সৈনিককে আমি পাই নাই যে সত্য কথা বলেছে, হ্যাঁ, তাই নাকি? একমাত্র। জি। আচ্ছা। একই কথা বলছে, স্যার আমি কিছুই জানি না। তারপর হলো, আপনি যে আসলেন এখানে বক্তব্য দেওয়ার জন্য, স্যার আমার চাকরি কবে ফেরত পাবো? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমি স্যার ছুটিতে ছিলাম, আমাকে ধরে নিয়ে আসছে, ওখান থেকে নিয়ে এসে আমাকে জেলে দিয়ে দিয়েছে। আবার হুম, হুম। একজন বলতেছে, স্যার আমার ডায়রিয়া হয়েছিল, আমি খালি বাথরুমে গেছি, আসছি, বাইরে কি হয়েছে স্যার বলতে পারবো না, ফ্ল্যাটে বসে তো স্যার গুলির আওয়াজ শোনা যায় না। এখন ২৫ তারিখ ২৬ তারিখে ঘটনার ব্যাপারে যদি একজন সৈনিক এই কথা বলে পিলখানায় থেকে, তাহলে আমি তাকে কি বলুন, বলেন আপনি আমাকে। মানে যে কারণে এই বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা যেটা আগের দিকে আলাপ করছিলাম, যে ইন্ডিয়ার এই মাস্টার প্ল্যান হত্যাযজ্ঞের মাধ্যমে সেনাবাহিনীর সৎ এবং ইন্ডিয়া বিরোধী অফিসারদেরকে একদিকে হত্যা করা, অপরদিকে এই হত্যার দায়ভার এই সাধারণ সৈনিকদের উপর দিয়ে দিয়ে বিডিআর এর সাধারণ সৈনিকদের মনোবল নষ্ট করে দেয়া, তাদেরকে বছরের পর বছর জেলে রাখা, ওখানে হত্যা করা বা আলটিমেটলি ফাঁসি দেয়া।
মানে এক এক লাঠিতে দুই সাপ মারা। তো আমি ওই সেকেন্ড সাপের দিকে ইঙ্গিত করছি আর কি, যে এটাও কি তাহলে ইনডিরেক্টলি ইন্ডিয়ার পারপাস সার্ভ করছে কিনা, যে যারা নিরীহ বা যারা কোনো সম্পৃক্ত ছিল না বিডিআর এর ঘটনায়, সাধারণ সৈনিক, তারা কি এখনো জেলে থাকবে, বা এদের ব্যাপারে আপনাদের কোনো রিকমেন্ডেশন আছে কি? আপনাকে একটা কথা বলি, জি। যেখানে বিডিআর প্যারেড হবে, বাইরের থেকে সৈনিকদেরকে নিয়ে আসা হয়েছে, টাট্টু হুম শো করা হবে, ওইখানে সৈনিকদেরকে নিয়ে আসা হয়েছে বাইরের থেকে। প্রায় 7,000 থেকে 8,000 সৈনিক ওই সময় পিলখানায়। হুম হুম 8,000 সৈনিক মিলে তো আর 57 জন অফিসারকে হত্যা করেনি, জি, নিশ্চয়ই করেনি। অবশ্যই। করেছে হয়তো হুম অল্প সংখ্যক কিছু সৈনিক। হুম হুম কিন্তু আমরা দেখলাম যে এই যে 7-8 হাজার সৈনিক, হুম হুম। এখন তার আগে আরেকটা কথা বলি, ওইটা পরে বলছি। জি, সেটা কাইন্ডলি। হলো যে অফিসারদেরকে জিম্মি করা, এটাও তো একটা অপরাধ। অবশ্যই। জিম্মি করে দাবি আদায় করা, এটা অপরাধ নয়? অবশ্যই। তাহলে কোনো সৈনিক কি বলতে পারবে যারা জিম্মি করতে চেয়েছিল যে আমরা অপরাধ করিনি, আমরা নিরীহ? এখন কিন্তু আপনি এই নিরীহ ৮,০০০ সৈনিককে, সৈনিক কি এদেরকে জিম্মি করতে চেয়েছে? তারা কি জানতো, না তারা জাস্ট প্যারেড করতে গিয়েছে? কারা? এই যে আর ৭-৮,০০০ সৈনিক যে তখন ছিল না, 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 পিলখানায় সাত আট ঘটনার হাজার সময়। সৈনিকের কথা তো পরে আসছি আমি। জি, মনে করেন ১০০ সৈনিক এই ষড়যন্ত্রে জড়িত ছিল। জি, তার মধ্যে জি। একটা অংশ ছিল তারা হত্যা করতে হবে এটা জানতো না। কিন্তু রাইট। তারা অফিসারদেরকে জিম্মি করতে চেয়েছিল। হুম, হুম। করে দাবি আদায় করতে চেয়েছিল। এটাও তো একটা অপরাধ। জি। অবশ্যই, সবচেয়ে অবশ্যই। বড় শাস্তিযোগ্য অপরাধ। যে আপনি জি, অফিসারদেরকে জিম্মি করবেন। জি, আপনি আপনার দাবি জানাতে পারেন, সেটা অন্য কথা। জি, তাই জি, নয় কি? জিম্মি জি, করা সেটা অপরাধ। জি। বাকি সৈনিকদের অপরাধ হলো এরা রুখে দাঁড়ায়নি। ওই সময় কোর্ট থেকে হাতিয়ার বিলি করা হয়েছে সৈনিকদের কাছে। সবাই হাতিয়ার যখন শেষ হয়ে গেছে, মশারির রড দেওয়া হয়েছে, মশারি যে খাটায়, রড হুম, দেওয়া হুম, হয়েছে, রড দিয়ে তুমি ইয়ে করো। কেউ হকি স্টিক নিয়ে দাঁড়িয়েছে, কেউ লাঠি নিয়ে দাঁড়িয়েছে। কিন্তু কোনো সৈনিককে আমরা রেজিস্ট করতে দেখি নাই। ওই সময় যদি এই ৭,০০০ সৈনিক এমনি যদি মুখেই বলতো যে তোমাদের হত্যা করবো আমরা, একটা হুম, অফিসারকে তোমরা যদি হত্যা করো, তাহলে কিন্তু এই হত্যাযোগ্য হয় না। কিন্তু কোনো সৈনিককে আমরা রেজিস্ট করতে দেখিনি। ৩ জন করেছিল। সুবেদার মেজর নুরুল ইসলাম, হুম, তাকে তারা গুলি করে শহীদ করে দিয়েছে। একজন সৈনিককে বেরট দিয়ে খুঁচিয়ে মেরে ফেলেছে। হুম, হুম, আরেকজনকে নিহত করেছে গুলি দিয়ে। যাদেরকে আমরা এই ২ জনকে শহীদ হিসেবে ডিক্লেয়ার করার কথা আমরা বলেছি। তো এই যে ৭,০০০ সৈনিক, এরা কোনো অবদান রাখেনি বিদ্রোহ দমন করার জন্য বা বিদ্রোহী সৈনিকদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, অফিসারদেরকে বাঁচাবার জন্য। হুম, হুম। তাদের হাতে হাতিয়ার ছিল? ব্যবস্থা নেয়নি। এখন বলছে, "স্যার আমি তো কিছু জানি না। আমরা তো স্যার ওই হত্যার তো ছিলাম না। আমরা ওই বাইরের থেকে আসছি, অন্য ইউনিট থেকে এসছি। তো তুমি অফিসারদেরকে বাঁচাবার জন্য যাওনি কেন? তোমার হাতে হাতিয়ার ছিল। কেন হুম, হুম, যাওনি?" হুম। তো কাজেই বিদ্রোহে যারা অংশ না নিয়েও সেটাকে অনুমোদন দেয়, জি। কোনো প্রতিবাদ করে না, এরাও একই দোষী। আপনি আইনে দেখেন, আচ্ছা, আচ্ছা, অ্যাবেটমেন্ট। আচ্ছা। ঠিক আছে। আম আম অ্যাকচুয়াল হত্যাকাণ্ডের ব্যাপারে আসি। আম আবারও মেজর তানভীরের যিনি ওয়াইফ, উনি বলছিলেন, উনি ২ টা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটা হচ্ছে যে উনি তখন ওই ঘটনায় ওনাদের যে সম্ভবত স্টাফ কোয়ার্টার সেখানে ছিলেন, ওনার ছোট বাচ্চা নিয়ে। তখন উনি ফোনে মেজর তানভীরের সাথে ছিলেন এবং মেজর তানভীর বারবার উনাকে বলছিল আ যে এনএসজি এবং উনি বুঝতে পারছিলেন না যে এনএসজি কি? তখন মেজর তানভীর, শহীদ মেজর তানভীর বিরক্ত হয়ে বলছিল ইন্ডিয়ানস। তো এই যে এটা যদি ঘটনা সত্য হয়ে থাকে এবং আমি ধরে নিচ্ছি যে ঘটনাটা সত্যি। এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো পরে বিডিআর এর পিলখানায় ওই হত্যাযজ্ঞের সময় ইন্ডিয়ান ফোর্স সরাসরি ছিল। বিডিআর এর পোশাক পরে থাকুক, যেভাবে থাকুক। আপনারা কি এই ধরনের কোনো ইন্ডিয়ান ফোর্স, এনএসজি বা ইন্ডিয়ান কোনো কমান্ডো বা ফোর্সের কোনো কিলিং পার্টিকে আপনারা বিডিআর এর প্রেজেন্স পেয়েছেন আপনাদের এই তদন্তে বা রিপোর্টে? দেখেন ওইভাবে তো জিনিসটা হয়নি। যেমন চুল লম্বা এরকম সৈনিকের আমরা ছবি কালেক্ট করেছি। সেখানে আপনি দেখবেন অনেকের চুল লম্বা, মুখে লাল কাপড় লাগানো। এ ধরনের হুম, হুম, ছবি আইডেন্টিফাই করার জন্য আমরা এক্সপার্টের কাছে পাঠিয়েছি। জি, এবং পরে আমরা জানতে পারলাম যে এই সৈনিকটা কুমিল্লা জেলে আছে এবং সে হুম, বিডিআর হুম, এর সৈনিক। এটা তাদের বিজিবি হেডকোয়ার্টার থেকে আমাদেরকে কনফার্ম করা হয়েছে। হুম, এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড ইন্ডিয়ান। সে সম্বন্ধে হুম, হিন্দি কথা, পশ্চিমবাংলার টানে কথা বলা, এগুলোর কথা এসছে। আমরা তদন্ত করেছি এবং এগুলোর সাক্ষ্য আমরা পেয়েছি। এই সবের ভিত্তিতেই তো আমরা বলছি যে ভারত জড়িত।
মানে এবং আপনারা 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 সাক্ষ্য পেয়েছেন, মানে আপনারা এটাতে সত্যতা পেয়েছেন যে তাদের প্রেজেন্স থাকার যেমন জোরালো যেমন সম্ভাবনা যেমন আছে। যেমন প্রেজেন্সটা বলি আপনাকে আমি 2024 থেকে 27, হুম, হুম। মানে 2009 সালের 24শে ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি। আমি আবার বলি জি, 2009 সালের 24 থেকে 27শে ফেব্রুয়ারি, 24, 25, 26, 27 এই 4 দিন জি, জি। আমরা ইমিগ্রেশনে লিখেছিলাম যে কত ভারতীয় বাংলাদেশে এসছে, হুম, হুম। কত ভারতীয় এখান থেকে গেছে। জি, যাওয়া আসার মধ্যে একটা নাম্বার পাওয়া গেছে প্রায় 827 জন এসছে জি। আর 1221 জন এখান থেকে গেছে। তার মধ্যে যারা এসছে 65 জনের কোনো হদিস নাই। তারা কিভাবে গেছে? হদিস নাই মানে কি? এরা কিভাবে গেছে? আচ্ছা। যে প্লেনে আসে তো প্লেনে করে তো ফেরত যাবে। জি, তাই নয় কি? জি। যে বাই রোডে আসছে তো বাই রোডে ফেরত যাবে। হ্যাঁ। তো বাকি 1221 জন বের হয়ে গেছে। কিন্তু 65 মানে 57 জনের আমরা হিসাব পাচ্ছি না যে কিভাবে তারা বাংলাদেশে আসলো। মানে বাংলাদেশে কিভাবে আসলো না বাংলাদেশে কিভাবে গেল? মানে এসে তো যাইতে হবে। জি, জি, জি। তো যায়নি। ইমিগ্রেশনে তার কোনো ইয়ে নাই। তো তাদের কাছে আমাদের কাছে পাসপোর্ট তাদের নাম্বার, নাম তাদের নাম কি আপনাদের কাছে আছে? নাম, পাসপোর্ট নাম্বার সবকিছু আমাদের কাছে আছে। এবং তারা ইন্ডিয়ান নাগরিক। ইন্ডিয়ান নাগরিক। আচ্ছা। মানে আপনি অত nitty-gritty যাওয়ার দরকার নাই। এসছে তার মধ্যে 65 জনের দেখার কোনো হদিস নাই। গেছে তার 57 জনেরও হদিস নাই। আপনার কি ধারণা? এদের মধ্য হদিস নাই থেকে কেন? হতে পারে। এদের মধ্য থেকেই হয়তো বিডিআর বিদ্রোহে জড়িত থাকতে পারে। আচ্ছা। এটা তো একটা প্রমাণ তো আমাদের জি, কাছে। জি, দালিলিক জি, জি। প্রমাণ। মানে তারা যে যায়নি, তার মানে কি তারা কি এখনো বাংলাদেশে রয়ে গেছে, না তারা আমরা মারা পুলিশকে গিয়েছে, না কি পুলিশকে হয়েছে? বলেছি খোঁজ করেন যে এরা গেল কোথায়? জি। এদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। হুম, হুম। এরা কোথায় গেল? আমরা আপনারা কি পুলিশকে বলছি। অন্য কোনো টাইমলাইন কি টেস্ট করে দিয়ে দেখেছেন? না, না এই যে এটা কি টাইমলাইনটা একটা নিয়েছি কমন আমরা যে ঘটনা কিনা? না, না এটা কি কমন ঘটনা কিনা? এই টাইমলাইনটা আমরা নিয়েছি 25 তারিখে হত্যাযজ্ঞ হয়েছে। জি, তার ১ দিন আগে আমরা নিয়েছি। জি। আমি যেটা জানতে চাই, এটা কি একটা কমন, মানে বাংলাদেশে তো মানে অনেক সময় রেকর্ড-টেকর্ড এগুলো ঠিক থাকে না অনেক ক্ষেত্রে। তো এটা কি কমন কিনা? আপনারা কি অন্য একটা টাইম না, নিয়ে না, না, দেখেছেন? না, ধরেন এটা কমন না। আমরা হিসাব নিয়েছি। তারা আমাদেরকে রিটেন দিয়েছেন যে জি, এই ২ টো নাম্বার মানে ৫৭ জন এবং ৬৫ মিলে জন না যে। জি, এদের জি। মিলছে না। মানে এমন হয় না তো, ধরেন আমরা যদি এখন ২০১৬ সালের ফেব্রুয়ারির হিসাব নেই, এমন আবার হবে না তো ২০১৬ সালেও না, একই ওটা ঘটনা? তো লগ মেইনটেইন করা হয়, সবকিছু করা হয়। জি, একবারে ডকুমেন্ট দেখেই তারা আমাদেরকে জানিয়েছে। তাদের পাসপোর্ট আচ্ছা। নাম্বার সবকিছু, নাম-টাম সহ। তো হতে পারে এদের মধ্যে যেহেতু আমরা একটা অল্প সময়ের জন্য চেয়েছি। বেশি সময় জি, হলে তো অনেক দেরি হয়ে যেত। তো জি, ২৪ জি, তারিখ জি, থেকে ২৭। তো ২৬ জি, তারিখ পর্যন্ত এটা হয়েছে। তাহলে ১ দিন আগে এবং ২৬ তারিখে বিদ্রোহ শেষ হয়েছে ২৭ তারিখ। জি, জি, জি। তো এই সময়টাতে আমরা কেন একটা প্লেনের কথা ছিল যে ডিলে হয়েছে এবং সেটা যেতে সময় নিয়েছে। হয়তো ওই এই যাদের ডকুমেন্ট নাই এরা হয়তো ওই প্লেনে চলে গেছে। উইথআউট হুম, এনি হুম, চেকিং হুম, 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 হতে পারে। জি। আপনি ব্যক্তিগতভাবে কি আপনি বিশ্বাস করেন যে ভারত থেকে কিলার গ্রুপ এসেছে, ট্রেন কিলাররা এসে এটা পার্টিসিপেট করেছে? না আমরা যদি আমার বিশ্বাসের উপরে তো এটা নির্ভর করে না। আমার কথা হলো আমরা প্রমাণ কি পেয়েছি? জি, যে এই যে প্রমাণগুলো আপনার সঙ্গে এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম, এই যে কথাটা বললাম যে ৫৭ জন এবং ৬৫ জনের কোনো হদিস আমরা পাচ্ছি না। নীরাজ হুম, শ্রীবাস্তব বলছে আমরা প্রতিশোধ নিবো। তারপর জেনারেল হুম, হুম, মঈন বলছে যে আমি যদি হস্তক্ষেপ করতাম তাহলে ভারত এখানে আমাদের দেশে ঢুকে যেত আর ফিরে যেত না। এই হুম, হুম, সবগুলোর উপর ভিত্তি করেই আমরা আমাদের মতামত দিয়েছি। জি, জি। বিডিআর যে আপনার আগে যেই ২ টি আরো কমিশন বা কমিটি গঠিত হয়েছিল, আ সাবেক সচিব, একজন সাবেক সচিবের নেতৃত্বে, আরেকজন আনিসুজ্জামান জি। আনিসুজ্জামানের নেতৃত্বে, আরেকজন হচ্ছেন এখন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, আ লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের নেতৃত্বে। ওই কমিশন ২ টার রিপোর্ট কি আপনারা পর্যবেক্ষণ করেছেন? জি, জি ওই আমরা কমিশন আমরা ২ টার আমরা রিপোর্টের পর্যবেক্ষণ করেছি। কোয়ালিটি আমি কি নিজেও ছিল? তারা কি কোনো কভার আপ করার চেষ্টা না, করেছে? না আমি নিজেই পড়েছি সেটা। কথাটা আচ্ছা। হলো জেনারেল জাহাঙ্গীরের যে কোর্ট অফ ইনকোয়ারি যেটা আর্মির থেকে হয়েছিল আরকি, এরা হুম, হুম। সুন্দরভাবে পয়েন্টগুলোকে কিন্তু তুলে নিয়ে এসেছিল। এদের আচ্ছা, ইনকোয়ারিতে কোনো খামতি ছিল না। কিন্তু আচ্ছা। রিকমেন্ডেশন এ গিয়ে উনি তালগোল পাকিয়ে ফেলেছেন। হুম, হুম, হুম। মানে একটা একটা ফরমাইশি আ যে সুপারিশ সেটা তিনি করেছেন। হুম, হুম, হুম। এই এবং কিছু আলামত আমরা একটা সাক্ষী পেয়েছি যে
তাকে দেওয়া হয়েছিল একটা না দুটো সাক্ষী, যে সেগুলো পরে আর পাওয়া যায়নি। আর আচ্ছা আনিসুজ্জামানের তদন্তে আমরা দেখছি যে তদন্ত যে করা হয়েছে কোনো সাক্ষীর স্বাক্ষর গ্রহণ করা হয়নি। আচ্ছা এটাই তো প্রথমে তো বিশ্বাসযোগ্যতা থাকে না। জি একজন সাক্ষীকে আমরা নিয়ে এসেছিলাম, তিনি আমাদের কাছে বক্তব্য দিয়েছেন, বলে যে আমি ওটা সাক্ষী দেইনি, কি করে আমার বক্তব্য ওখানে গেল কি করে। হুম, হুম, হুম। এই এবং আচ্ছা ওখানে বাড়তি আনিসুজ্জামান সাহেবের তদন্তে বলা হয়েছে যে জঙ্গিবাদ এখানে ইনভলভ ছিল। এখন তো আমাদের তো ওইভাবে আমরা ওটা খুঁজে পাইনি যে এখানে জঙ্গিবাদ আচ্ছা জড়িত ছিল। তো আচ্ছা এই আচ্ছা ধরনের আচ্ছা না, ফরমাইশি ওটা কিছুটা তৎকালীন সরকারের ন্যারেটিভকে ওনারা হয়তো বা করা হয়েছে। প্রচার জি, করছিলেন। মানে কিছুটা ফরমাইশি করা হয়েছে আর কি। ফরমেশি আর কি। আর আচ্ছা ঠিক আনিসুজ্জামান সাহেব আছে। তো আমাদের তদন্ত কমিশনে আসেনি নাই। তিনি কোনো বক্তব্য দেননি। জি তিনি জি কোথায় জি। আছেন আমরা জানিও না। ও খুব আচ্ছা তাই সম্ভব নাকি? দেশে আচ্ছা নাই উনি। আচ্ছা ঠিক আছে। হুম। আরেকজন আর্মি অফিসারের ব্যাপারে আমি একটু জানতে চাই। আম, আহ, মেজর জিয়াউল হক, ওনাকে এই ঘটনার পরপরই পলাতক জঙ্গি, তারপর আবার উনি নিখোঁজ হয়ে যান, আবার সম্প্রতি ওনার মুক্তি বা দেশে আনার ব্যাপারে বাংলাদেশে আন্দোলন হচ্ছে, প্রেস ক্লাবে আমি দেখেছি যে মানববন্ধন হয়েছে 2 দিন আগে। ওনার ব্যাপারে আপনার না, ওনার অভিমত ব্যাপারে কি? আমরা কোনো ইনভেস্টিগেশন করিনি। আচ্ছা জি। আচ্ছা 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 ওনার ব্যাপারে আচ্ছা আমরা কোনো ইনভেস্টিগেশন করিনি। কারণটা হলো যে উনি ওটার সঙ্গে ডাইরেক্ট জড়িত নন। পরবর্তী পর্যায়ে তাকে জঙ্গি করা হয়েছে, গুম করা হয়েছে। ওটার জন্য গুম কমিশন আলাদা হয়েছে এবং তারা সেটা তদন্ত করছেন আর কি। মানে আপনারা কি কোনো রিকমেন্ডেশন করেছেন এই ধরনের আর্মি না, না, অফিসাররা না। যেন তাদের স্বাভাবিক জীবনে আসতে পারেন? না, এটা আমরা আমরা তদন্ত আমরা রিকমেন্ড করেছি যে ৫ জন অফিসার যেটা তাপসের হত্যার সঙ্গে জি জি জড়িত করা হয়েছিল এটা ষড়যন্ত্রমূলকভাবে, হুম, এবং ৫ বছর তাদের জেল হয়েছিল। এই অফিসারগুলোকে পুনর্বাসন, সম্মানের সাথে পুনর্বাসনের জন্য আমরা সুপারিশ করেছি। আচ্ছা আচ্ছা জি। ঠিক আছে। আম, আম, আহ, এই যে ভবিষ্যতে আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা প্রায় 1 ঘন্টা 33 মিনিট কথা বলেছি আর কি। খুবই ইন্টারেস্টিং, এবং একটা আমার আমার মনে হয় যে এই সাক্ষাৎকারটা একটা ইতিহাসের পার্ট হয়ে থাকবে। অনেক ধন্যবাদ। অনেক 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 কিছু জানতে পারছি আপনার কাছ থেকে। জি। আম, আহ, এই যে এই বাংলাদেশের সার্বভৌমত্ব আপনি যেটা বলছিলেন যে একটা দেশের সার্বভৌমত্ব তো আর থাকে না, যে দেশের কোনো যুদ্ধ ছাড়াই দেশের ভিতরের প্রাণ কেন্দ্রে, রাজধানীতে একদম প্রাণ কেন্দ্রে 57 জন অফিসারকে মেরে ফেলা হলো, চোখের সামনে কেউ কিছু করতে পারলো না, কিছু করলো না, এটা সার্বভৌমত্বের প্রশ্ন। ফিউচারে এই ধরনের ঘটনা যে ঘটবে না আবার, বা বড় স্কেলে ঘটবে না, তার নিশ্চয়তাটা কি? এটার নিশ্চয়তা হলো যে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। একটা হলো যারা হত্যাকাণ্ড বাস্তবায়িত করেছে, মানে হুম নিহত হুম করেছে অফিসারদেরকে, সেই সৈনিকদের বিচার হয়েছে। হুম হুম কিন্তু যারা পিছনের কুশীলব, হুম যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার হুম হুম সরকার, তার দল, জেল মঈন, ডিজিএফআই, অন্য অর্গানাইজেশনগুলো, 46 ব্রিগেড, হুম হুম এরা যে এই হত্যাকাণ্ডটাকে প্রতিরোধ করতে পারলো না, হুম হুম আহ, আর্মিকে ব্যবহার করে, যেটা করা উচিত ছিল, এই হত্যাযজ্ঞ দমন করা, এটা হুম এটা যারা করতে পারলো না, হুম হুম তাদের বিচার করতে হবে। হুম তাদের হুম বিচার যদি না করা হয়, তাহলে এই দেশ তো ওইটাকে আমি যখন ওই দায়িত্ব পাই, তখন আমি আমার সম্মানিত সদস্যদেরকে বলেছিলাম যে পলাশির পুনরাবৃত্তি হয়েছে বাংলাদেশে 2009 সালে, হুম যে আমাদের আর্মি 1000 গুণ বেশি শক্তি নিয়ে দাঁড়িয়েছিল, আর লর্ড ক্লাইভ তার 3000 সৈন্য, তার মধ্যে হুম 300 ছিল বোধহয় সাদা চামড়ার। এর আগে আমি আরেকটা টকশোতে বলেছি যে 300 সৈন্য নিয়ে, তো 300 সৈন্য নিয়েই তো 50,000 সৈন্যকে পরাজিত করলো। তো জি যেখানে বিডিআর এর সৈনিকদেরকে কমান্ড করার জন্য অফিসার ছিল না, হুম সেখানে হুম একটা ব্রিগেড ডিপ্লয় হয়েছে, 300 র্যাবের সৈনিক ছিল ওই সময়, জি অথচ তারা দাঁড়িয়ে থাকলো। তো তার মানেটা হলো যে এখানে পলাশির পুনরাবৃত্তি হয়েছে। হুম তো হুম ভবিষ্যতে সারা দেশ পলাশি হবে, হুম হুম আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স দাঁড়িয়ে থাকবে এবং আমাদের প্রতিবেশী দেশ এসে আমাদের স্বাধীনতা হরণ করে নিয়ে যাবে। জি এইটা নির্ভর করছে এই বিচারের উপরে। এই জন্য আমি আমার সম্মানিত সদস্যদেরকে বলেছিলাম যে এই যে আমরা 8 জন, প্রথমে ছিলাম আমরা 7 জন, পরে আমরা কোঅপ্ট করি একজনকে, আমরা 8 জন হই, যে 8 জনের উপর নির্ভর করছে বাংলাদেশ ভবিষ্যতে স্বাধীন থাকবে কি থাকবে না। এবং সেই জি নিরিখে কিন্তু আমরা এই তদন্ত করেছি এবং দোষী যারা তাদের দোষ নির্ণয় করে হুম হুম প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার সুপারিশ করেছি। হুম কাজে হুম এটা যদি করতে না পারা যায়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ পলাশী হবে, পিলখানা হবে এবং আমরা আমাদের স্বাধীনতা হারিয়ে আবার ওই
আমার এটা পরাধীন জাতিতে পরিণত হবে। জি। বিচারের দিক থেকে যাদের কথা আপনারা আর্মি অফিসারদের মধ্যে থেকে বর্তমান বা রিটায়ার্ড উল্লেখ করেছেন, যাদেরকে অ্যাভেলেবেল দেশে পাওয়া যাবে, হয়তোবা বিচার সম্ভব যদি ভবিষ্যৎ সরকারের সদিচ্ছা থাকে। আম দল হিসাবে আওয়ামী লীগের কিছুটা শাস্তি হয়েছে এবং যদি তারা ধরাছোঁয়ার মধ্যে থাকে এবং শেখ হাসিনার ফাঁসি হয়েছে অন্য 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 ফাঁসির রায় হয়েছে অন্য একটি মামলায় বা তাদের বিরুদ্ধেও হয়তোবা ইয়ে হবে। কোন একটা ব্যবস্থা নেয়া গেল। প্রতিবেশী দেশ হিসেবে আমরা তো প্রতিবেশী বদলাতে পারবো না। ভারত। ভারতকে অ্যাকাউন্টেবল করার মতো কোনো মিনস কি আছে? এই যে তাদের এই ঘটনায় যে তারা সম্পৃক্ত আপনাদের রিপোর্টে আসছে। আমরা কি আন্তর্জাতিকভাবে বা কোনো মিনস আছে তাদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য? এটা আমরা ১ম এ আমরা একটা ডিসাইড করেছিলাম যে ডিপ্লোম্যাটিক্যালি ভারতের সঙ্গে ডিল করা এই বিষয়গুলো নিয়ে। পরে আমি ব্যক্তিগতভাবে আ আমার সম্মানিত সদস্যদেরকে বলেছি যে, "না, আমরা এটা সরকারকে ছেড়ে দিই, সরকারের উপরে। সরকার ভারতের কাছে ক্ষতিপূরণ চাইতে পারে। হুম, এক, হুম, তারা যে আমাদের ক্ষতি করেছে। হুম, ক্ষমা প্রার্থনা করবে ভারত বাংলাদেশের কাছে, সে দাবি করতে পারে। হুম, হুম, আ ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে। হুম, হুম, ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বন্ধ করতে পারে।" জি, এরকম অনেক কিছু এবং এটাকে ইন্টারন্যাশনাল কোর্টে নিয়ে যেতে পারে। আমরা যথেষ্ট প্রমাণ দিয়েছি। এই হুম, যে হুম, ইমিগ্রেশনের কথা আপনাকে আমরা বললাম, হুম, হুম, জন মঈনের কথা বললাম। তারপরে অ্যা নীরাজ শ্রীবাস্তব তিনি ওটার কথা বলেছেন। হুম, হুম, তারপরে অ্যা আ অবিনাশ পালিওয়াল তার বই ভারতীয় রাইটার আ হুম, হুম, ইউএস বেস আমার মনে হয়। উনি হুম, লিখেছেন যে অ্যা অ্যা ট্রুপস ডিপ্লয় করা হয়েছিল বাংলাদেশ ইন্টারভেন করার জন্য। এরকম হুম, আরো হুম, ইন্টারনেটে বহু সাক্ষী আছে। হুম, সাক্ষ্য হুম, মানে প্রমাণ আছে। যার দ্বারা ভারতকে প্রমাণিত করা যায় যে জি, এই তারা এই বিদ্রোহের সঙ্গে জড়িত ছিল। এটা নিয়ে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকার যেতে পারে। হুম, হুম, এগুলো করা যেতেই পারে। হুম, 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 এইজন্য হুম, আমরা এটা সরকারের উপর ছেড়ে দিয়েছি। সরকার জি, যে ব্যবস্থা এই সরকার কিংবা পরবর্তীতে যে সরকার আসবেন তারা ব্যবস্থা নিবেন। জি, জি। সর্বশেষ প্রশ্ন। আ আ আপনি এই রিপোর্টটি দিয়েছেন বেশ কিছুদিন হয়েছে এবং আপনি রিপোর্টের যে সংবাদ সম্মেলন সেখানে বলেছিলেন যে, "আমরা এটাতে কোনো ক্লাসিফিকেশন দেইনি। আমরা চাই রিপোর্টটি জনসম্মুখে আসুক।" আপনার এই সংবাদ সম্মেলনের পরপর বিডিআর এর শহীদ পরিবারদের মধ্য থেকে সংবাদ সম্মেলন করলে বলা হয়েছিল যেন ওয়েবসাইটে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। রিপোর্টটা এখনো পাবলিক না কেন? এটা তো আপনার অ্যা আপনার যে গ্যাজেট হয়েছে সেখানে আমাদেরকে বলা হয়েছে যে আমরা আ এটা রিপোর্ট তৈরি করার পরে, তদন্তের পরে আমরা সরকারের কাছে জমা দেব। হু, হু, এটা স্পেসিফিক উল্লেখ আছে। তো সেই ক্ষেত্রে আমরা বরং কিছু বাড়তি আ পদক্ষেপ নিয়েছি যেটা ওইখানে নাই। কেন একটা ইনকোয়ারির কিন্তু ক্লারিফিকেশন গোপনীয় হয় সবসময়ের জন্য। কিন্তু এবারই ১ম আমরা এটাকে আনক্লাস করলাম যে না কোনো আ সিকিউরিটি ক্লাসিফিকেশন থাকবে না। হু, সো হু, দ্যাট এই রিপোর্টটা যেন বাংলাদেশের মানুষ সবাই পড়তে পারে। কারণটা হলো এর সঙ্গে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সরাসরি জড়িত। হু, হু, এটা আমরা ফিল করেছি। আমরা ৮ জন সদস্য আমরা ফিল করেছি যে এটা যদি পাবলিক না জানে, এটা যদি বিচার না হয়, তো কাজেই পাবলিককে জানাবার উদ্দেশ্যটাই হলো যে পাবলিক যেন রাস্তায় নামে হু, শান্তিপূর্ণভাবে। হু, হু, যেমন আপনার জুলাই বিপ্লব হয়েছে। হু, রাস্তায় হু, নেমে তারা যেন সরকারের কাছে দাবি জানায়। এই সরকার জি, হোক বা পরবর্তী সরকার হোক। এই ভোট হবার আগেই যেন বিচার শুরু হয় এবং হু, হু। তারা যেন কন্ডিশন দেয় যে সরকার এখন যারা রাজনৈতিক দল আ আপনার শিডিউল তো ডিক্লেয়ার হয়ে গেছে। তাদেরকে বলুক যে আপনাদেরকে ওয়াদা করতে হবে। মানে জনগণের এই রাস্তায় নেমে আসা বা আন্দোলন গড়ে তোলার আগে তো তাদের রিপোর্টটা পড়তে হবে, জানতে হবে কারা দায়ী, সেজন্য কি আমি পেয়েছেন। আমার নিজের আন্ডার মাই সিগনেচার আমার জি। স্বাক্ষরে আমি চিঠি দিয়েছি সরকারকে এটা পাবলিক করে দেওয়ার জন্য। অতি সত্বর। আপনি কি আশাবাদী যে এটা শীঘ্রই পাবলিক হবে? আপনি কি ব্যক্তিগতভাবে এখন আশাবাদী? আ আমি তো কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি আমার তরফ থেকে যতটুকু করার আমি করেছি এবং ডক্টর ইউনূসের বডি ল্যাঙ্গুয়েজ যেদিন আমি তার সঙ্গে আমরা জমা দেই, তিনি খুব আন্তরিকভাবে সেটাকে গ্রহণ করেছেন এবং আমার ধারণা হয় তিনি এটা পাবলিক করার পক্ষে। আমার আচ্ছা, ধারণা। তার বডি ল্যাঙ্গুয়েজ যা বলে। আচ্ছা, আচ্ছা। এবং এটা নির্ভর করছে আপনাদের উপরে। যারা জি। আপনারা ইউটিউবার আছেন বিভিন্নভাবে আপনারা আপনাদের অবদান রাখছেন। আর বিশেষ করে জাতি। জাতিকে এর জন্য কিন্তু ত্যাগ স্বীকার করতে হবে। রাস্তায় আসতে হবে। কারণটা হলো এটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। আমরা আমাদের প্রজন্মের কাছে কি বাংলাদেশে রেখে যাচ্ছি? হু, 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 কেননা এই পিলখানা তো আর যদি এইটা দমন করা না হয়,
যদি এখানে যারা দোষী তাদের শাস্তি না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে পিলখানা হবে। এই হুম, জাতি হুম, কি চাইবে এটা? বলেন আপনি আমাকে। আপনি কি চাইবেন? আমি কি চাইবো যে আমার প্রজন্ম হুম, পরাধীন হয়ে থাকুক? হুম, নিশ্চয়ই হুম, চাইবো না। তো জি, কাজেই এই বিচার করতেই হবে, যদি আমরা ভবিষ্যতে স্বাধীন থাকতে চাই। জি। আহ, ব- রৌমারীর ঘটনায় যেটার কারণে আপনি বলছেন যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভারতের এই এরকম পিলখানার পরিকল্পনা করা, হত্যা করা, তখন আপনি বিডিআর এর তখন ডিজি ছিলেন, তাই তো? জি। আহ, আপনি তো ভারতের 1 নম্বর শত্রু হওয়ার কথা, আপনি কিভাবে জীবিত আছেন? ভারত আপনাকে টার্গেট করেনি কেন? আল্লাহ হায়াত রেখেছে তাই জীবিত আছি। আমি দুঃখিত প্রশ্নটা এইভাবে করার জন্য, না, কিন্তু না, না, আমি ঠিক জানতে আছে। চাচ্ছি যে না, না, আমি না, জানতে এটা চাচ্ছি হতেই যে পারে, হতেই পারে। এতে আপনি কি বলতে ইন্ডিয়ার টার্গেট না, মানে আপনাকে কি ইন্ডিয়া টার্গেট শুধু করেনি? ইন্ডিয়ার টার্গেট না, আমরা তো আওয়ামী লীগের দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কথা বলেছি, তাদের নেত্রীর বিচারের কথা বলেছি, তাদের সকল এই জন্য আমরা আশঙ্কিত, এই জন্য যে আমাদের সিকিউরিটি হ্যাম্পার হবে, এই জন্য আমরা সরকারকে চিঠি দেখে অনুরোধ করেছি যে আমাদেরকে যেন 1 বছর সিকিউরিটি দেওয়া হয়, আমাদের পরিবার সহ। হুম, হুম, আমাদের পরিবার সহ যেন আমাদেরকে 1 বছরের সিকিউরিটি দেওয়া হয়। সরকার খুবই সদয় যে আমি যে আউটরাইডার পেতাম এবং আমি গিয়ে গার্ড পেতাম, সেটা আমাকে এখনো দেওয়া হচ্ছে। আমি ব্যবহার করছি এবং অন্য সদস্যরাও করছেন। তো এখানে আমি মনে করি যে হুম। সরকারের সদিচ্ছা আছে, না হলে এটা অ্যালাউ করবেন কেন আমাদেরকে? মানে আপনি এবং আপনি কি আপনার এই যে আপনি একে হচ্ছে বিডিআর এর ডিজি হিসাবে 400 ভারতীয় বিএসএফ তখন নিহত হওয়া, এখন আবার এই বিডিআর এর ঘটনা উদ্ঘাটন করার জন্য আপনাকেই প্রধান করে কমিশন করা, আপনি আবার এটা উদ্ধারও করেছেন এইভাবে, বা রিপোর্টটা দিয়েছেন এইভাবে, যেখানে আবার ইন্ডিয়ার সম্পৃক্ততা আবার আসছে। মানে ইন্ডিয়াতে তো আপনি দুইবার ইন্ডিয়া আপনার কাছে ধরা খেয়ে গেল, এখন ইন্ডিয়ার মেইন টার্গেট কি আপনি আবারও হয়ে গেলেন না? মানে আপনি কি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না বেশি একটু? না, না, অবশ্যই শঙ্কিত। কিন্তু কথাটা হলো, মানুষকে তো দুনিয়া থেকে যেতেই হবে। আমি একজন মুসলমান, আমি জানি যে আমার স্ত্রী, আমি আমি যখন দায়িত্বটা পাই ২০২৪ সালের ২৪শে ডিসেম্বর, তখন উনি শয্যাশায়ী, মৃত্যুর সঙ্গে উনি পাঞ্জা লড়ছেন। এবং ৮ জুলাই, এই গত ৮ জুলাই তিনি ইন্তেকাল করেছেন। এই পুরো সময়টা আমি কমিশনে যেতাম, অফিস করতাম, ফিরে আসবার পথে তাকে সিএমএইচে, উনি ১৩ মাস ছিলেন। ১৩ মাস তার সঙ্গে আমি সিএমএইচে সাক্ষাৎ করেছি। তিনি আমাকে ছেড়ে চলে গেছেন। এখন আমি যেকোনো সময় যেতে পারি। আমারও বয়স হয়ে গেছে, যেকোনো সময় আমি এই দেশ থেকে, এই পৃথিবী থেকে চলে যেতে পারি। তো কাজে সেটা তো আছে, কিন্তু একটা সিকিউরিটি তো, ফিজিক্যাল সিকিউরিটি বলেন, পারিবারিক সিকিউরিটি বলেন, সেটা তো আমাদের দিতে হবে। এবং আপনারাও বলেন সরকারকে, আমরা চিঠি দিয়েছি সরকারকে যে অতি সত্বর আমাদের সিকিউরিটি দেওয়ার জন্য। এবং যতক্ষণ পর্যন্ত না সেটা দেওয়া হচ্ছে, আমরা যেভাবে আমরা সিকিউরিটি ব্যবহার করছি, সেটা যেন অ্যালাউ করা হয়, এবং সরকার সদয় হয়ে সেটা অ্যালাউ করেছেন। আমি এখনো আমার গানম্যান আছে, আমার ড্রাইভার আছে, গাড়ি পাচ্ছি আমি, আমার আউটরাইডার সেখানে গানম্যান সহ আছে। সেটা আমাকে দেওয়া হচ্ছে, এখনো আমি ব্যবহার করছি। আমার রেড টেলিফোন এখনো কাটা হয়নি, সেটা আছে, এখনো আছে। তো কাজেই আমার মনে হয় সরকার নিশ্চয়ই এটা, আর তাছাড়া আমি ডক্টর ইউনূসকে পার্সোনালি বলেছি ওইখানে, তিনিও বলেছেন যে হ্যাঁ, দেওয়া হবে। এবং সিকিউরিটি অ্যাডভাইজার যে এখন আছেন, খলিল সাহেব, তার সঙ্গে আমি খলিল রানা। পার্সোনালি কথা বলেছি। তিনিও বলছেন যে না, ব্যাপারটা আমরা সিরিয়াসলি দেখছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে এই সিকিউরিটি দেওয়া হবে। আমরা ১ বছর, অন্তত ১ বছর আমরা চেয়েছি যে আমাদের সিকিউরিটি যেন এনশিওর করা হয়। জি, জি। জি। Um, with that note, thank you so much, মেজর জেনারেল আলম ফজলুর রহমান, আপনার মূল্যবান সময়ের জন্য, এবং ভবিষ্যতে আপনার সাথে আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সুযোগ পাবো সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ।